আর সবাই মিউট রাখেন, সমস্যা নেই, ক্লাসটা মনোযোগ দেন, ঠিক আছে? তো গত ক্লাসে আমরা এটা করছিলাম না, টেকনিক্যাল এসইও চেকলিস্টটা তৈরি করেছিলাম। তো এটা তো আজকে আমরা চেকলিস্টের আপনার প্র্যাকটিক্যালি করব। তো এগুলো আপনার প্র্যাকটিক্যালি করব, কারণ হলো টেকনিক্যাল এসইও টেকনিক্যাল আপনার এররগুলো আসতে পারে আপনার, যেমন কমনগুলো। তো প্রথমে যেটা, তো আমরা আজকে কথা বলবো না, আজকে বেশি কাজ করবো, বুঝছেন? তো আজকে কথা একটু কম বলবো, কারণ আজকে সব কিছু আমাকে করতে হবে, শেষ করতে হবে। তো যেখান দিয়ে বুঝবেন না অবশ্যই জানাবেন ইনশাল্লাহ। আর সমস্যা নেই, এই বেস শেষ হওয়ার পরও কখনো যদি আপনাদের সাপোর্ট মানে প্রয়োজন হয়, অবশ্যই আমাকে নক করবেন, ইনশাল্লাহ আমি সাপোর্ট দেব। সেটা হোয়াটসঅ্যাপে করেন, হোয়াটসঅ্যাপে করলে আমি একটু মনোযোগ দিয়ে করেন, কারণ টেকনিক্যাল পার্টটা আজকে টোটালি শেষ করব। তো ফার্স্টে যেটা, সেটা হলো আপনার আইডেন্টিফাই ক্রলিং অ্যান্ড ইন্ডেক্সিং এরর। হ্যাঁ, আপনার কিছু কিছু ওয়েবসাইট দেখবেন আপনার ইন্ডেক্স অ্যান্ড এরর আসবে, মানে ইন্ডেক্স হবে না। হ্যাঁ, আপনার গুগলের যে রোবট, ওটা ক্রলিং করতে গেলে আপনার ওটা মানে ক্রল করতে গেলে আপনার সে মানে ইন্ডেক্স করতে পারবে না কোনো একটা মানে সমস্যার কারণে। তো এটা আমরা কীভাবে চেক করবো? আমরা সবাই তো গুগল সার্চ কনসোল তো সবাই অ্যাড করছি নাকি? অ্যাড করছি? জি ভাই করছি। ওকে। আশা করি আজকের ক্লাসটা যদি মনোযোগ দিয়ে এভাবে দেখতে পারেন বা বুঝতে পারেন, তাহলে টেকনিক্যাল এসইও নিয়ে অন্তত আর আপনাদের কোনো সমস্যা হবে না, বুঝছেন? কনফারেন্সটা কমপ্লিট করে দিলাম, তো টেকনিক্যাল এসইও নিয়ে আশা করি আর কোনো সমস্যা হবে না, যদি আপনি ক্লাসটা ভালোভাবে করতে পারেন আর কি। তো দেখেন, আপনার এখানে আপনার মনে করেন এটা হলো আমাদের, এটার মধ্যে দেখবো। হ্যাঁ, সরি, এটা না, এই যে এটা দেখবো। এটার মধ্যে আপনার ফেজে যাবেন। হ্যাঁ, ফেজে যাওয়ার পরে দেখবেন আপনার এখানে কিছু এরর থাকবে, যে আপনার গুগল আপনার ক্রল করবে, ক্রল করতে এসে সে আপনার ইন্ডেক্স করতে পারবে না, বুঝছেন? কলটা জানে কি ভাইয়া? ক্রলিং আপনার গুগলের রোবট আছে না, মানে ভাইয়া আসবে। ইন্ডেক্স মানে ভাইয়া হ্যাঁ, ইন্ডেক্স ইন্ডেক্স মানে ভাইয়া? ইন্ডেক্স বলতে এটা বুঝেন যে গুগলের মধ্যে আমার ওয়েবসাইটটা থাকবে। হ্যাঁ, যেমন আমি এখানে সাইট কলম দিয়ে যদি আমি একটা সাইট দিই, হ্যাঁ, যেমন আমি আমার সাইটটা দিয়ে দিচ্ছি, এই যে দেখেন এটা গুগলে নাই, তার মানে কি এটা ইন্ডেক্স হয় নাই, মানে এটা গুগলে হয় নাই, গুগল এটাকে অনুমতি দেয় নাই, বুঝছেন? মানে গুগলের কাছে আমার এই ওয়েবসাইটটা নাই, ওকে বুঝছেন? আর এই যে ওকে ভাইয়া সাইট ডট এটা দেওয়ার পরে যদি আপনার এটা ইন্ডেক্স হয়, তাহলে মনে করবেন মানে এটা যদি এখানে দেখা যায়, তার মানে মনে করবেন যে এখানে আছে। এটা আরেকভাবে চেক করতে পারবেন, সেটা হলো এইভাবে দেখেন, আমি আমার পুরো ইয়েটা কপি করে নিচ্ছি, নেওয়ার পরে যে গুগল সার্চ কনসোল তো অ্যাড করছেন নাকি? অ্যাড করছেন না? জি হ্যাঁ, এবারে দেখেন সার্চ অপশনে আসবেন, আসার পরে এখানে এটা লিঙ্কটা দিয়ে দিবেন ওয়েবসাইটের, এন্টার করবেন। সরি, এটা না তো, এই যে এটার ইয়েটা কোনটা, এখানে মানে অ্যাড করা হয় নাই। হ্যাঁ, এখানে আগে প্রপার্টিটা অ্যাড করতে হবে, যেমন এটা হলো আমার ওয়েবসাইট। হ্যাঁ, এটা হলো আমার ওয়েবসাইট, কই, এটা হলো আমার ওয়েবসাইট। তো আমি এখন এই যে ব্লগ, আমি এটা দিব, এটা নিয়ে আমি মনে করেন আমি এটা দেখব যে আমার লিঙ্কটা গুগলে আছে কিনা, জাস্ট ইন্ডেক্স বলে যান। হ্যাঁ, যারা এটা নর্মাল বুঝতে পারেন না, ইন্ডেক্স বলে যান, এটা আমি এখানে দিয়ে আমি এখানে এন্টার করব, দেখবো যে এটা গুগলে আছে কিনা। দেখেন গুগলে থাকলে দেখা যাবে যে ইউআরএল ইজ অন গুগল। হ্যাঁ, আপনার গুগলে আছে, আর যদি গুগলে না থাকতো তাহলে এখানে আপনার এটা থাকতো না, টিকমার্ক থাকতো না, বুঝছেন? ক্লিয়ার? মানে এই ওকে টিকমার্ক ওকে থাকা ওকে মানে মনে করেন গুগলে আছে, তার মানে গুগল এটাকে ইন্ডেক্স করছে, মানে গুগল তার ওয়েবসাইটের যে তার যে গুগলের যে ইয়াটা, হ্যাঁ, ওখানে তারা নিয়ে নিছে আর কি, যে বান্ডার ওখানে তারা অ্যাড করে নিছে আর কি। তো দেখেন ওয়েবসাইটে মনে করেন ফেজে আসবেন। হ্যাঁ, ফেজে আসার পরে যে নন ইন্ডেক্স, ইন্ডেক্স, হ্যাঁ, আমি এগুলো ইন্ডেক্স করি না, আমি জাস্ট একটা ইন্ডেক্স করছি, কারণ আমি আমার দরকার একটা, আমি সবগুলো ইন্ডেক্স করি নাই এবং কি রিকোয়েস্ট দিই নাই, বুঝছেন? তো দেখেন নিচে আসার পরে কিছু প্রবলেম পাবেন। হ্যাঁ, এখানে আপনার, আমার তো এখানে আমার নতুন সাইট, এখানে আপনার এত বেশি আপনার ব্লগিং করা হয় না, জাস্ট একটা করছি, একটা ইন্ডেক্স হয়ে গেছে। তো দেখেন
তো এখানে আপনার মনে করেন কিছু আপনার প্রবলেম থাকবে, ফেজে যদি থাকে আর কি, এই প্রবলেমগুলো এখানে দেখতে পারবেন। তারপর এখানে ক্লিক করবেন, করে কেন আপনার মানে কী কী সমস্যা আছে এটা দেখতে পারবেন আর কি। হ্যাঁ, এটা কী কী সমস্যা আছে, এই যে আপনার মনে করেন এই ওয়েবসাইট, হ্যাঁ, এই হলো ক্যাটাগরি, এটা হলো আমার ওয়েবসাইটের ডোমেন নেম। তো এই ক্যাটাগরি, একটা ক্যাটাগরি আমার মনে করেন আমার ওয়েবসাইটে আছে, হ্যাঁ, এই নামের একটা ক্যাটাগরি আমার ওয়েবসাইটে আছে। তো এটা এখন গুগলে আছে কিনা আমরা একটু দেখব। এখানে ক্লিক করব, গুগলে নাই, তাই না? এটা আমার গুগলে নাই। তো এই জন্য তারা ধরছে যে এটা গুগল মানে ইন্ডেক্স করার জন্য আর কি। হ্যাঁ, তো আরেকটা আছে, এই যে আরেকটা, এই যে আরেকটা। তো এই জিনিসটা আপনাকে বুঝতে হবে। কই, ওকে, দেখেন, তো আইডেন্টিফাই ক্রলিং অ্যান্ড ইন্ডেক্সিং এরর, এগুলো সবাই নোট করছেন না? মানে গুগলের রোবট, গুগলের রোবট আপনার আসবে, হ্যাঁ, ভাইয়া। আপনার সাইটে আসবে। মানে আপনি একটা ব্লগ পোস্ট করছেন, হ্যাঁ, অন পেজ করে পোস্ট করে দিয়েছেন, গুগলের রোবটটা আসবে যদি আপনি অনুমতি দেন, তাহলে সে আসবে, এসে আপনার এটা ঘুরবে, হ্যাঁ, আপনার এটা ইন্ডেক্স করার জন্য আসবে। আসার পরে সে দেখবে, আসার পরে যদি সে কোনো সমস্যা পায়, হ্যাঁ, কোনো সমস্যা পায়, তাহলে সে এটা ইন্ডেক্স করবে না, সে চলে যাবে। হ্যাঁ, মানে অর্ধেক এসে সে চলে যাবে যদি তার চোখে যদি কোনো প্রবলেম থাকে, মানে প্রবলেম দেখা দেয় আর কি আপনার ওয়েবসাইটের, তাহলে সে ইন্ডেক্স করবে না। আর যদি দেখে যদি কোনো সমস্যা নাই, তাহলে সে ইন্ডেক্স করে চলে যাবে, বুঝছেন? তাহলে তারপরে কি হবে দেখেন, আমি দেখাচ্ছি। কই, এই যে, এই যে, কই, এই যে, ওয়েট, এই যে দেখেন, এখানে কি আসবে, ফেজে ক্লিক করবেন, আসার পরে যেখানে ওয়েবসাইট আসবে না, তো এখানে লেখা থাকবে যে এই যে দেখেন, গুগল আমার এটা ক্রল করছে কিন্তু ইন্ডেক্স করে নাই। মানে গুগল আসছে, বুঝছেন? গুগল আসছে কিন্তু ইন্ডেক্স করে নাই। আমার কথা বুঝতে পেরেছেন? এগুলাতে গুগল আসছে কিন্তু ইন্ডেক্স করে নাই। ক্লিয়ার? এররগুলো বুঝতে পেরেছেন? তো এখানে দেখেন, জি ভাই, বুঝতে পারছি ভাই। হ্যাঁ, গুগল আমার ওয়েবসাইটে এসেছিল কিন্তু সে ইন্ডেক্স করে নাই। আমি চাই না যে আমার এগুলো আপনার ইন্ডেক্স করুক, বুঝতে পেরেছেন? এই আর কি। তো আপনার অনেকগুলো আপনার এই যে, এটা তো ক্লিয়ার হয়েছেন ভাই, এটা ক্লিয়ার হয়েছেন? কই, একটা কোশ্চেন আছে ভাই, আপনি বলতেছেন যে চান না গুগল ইন্ডেক্স করুক, হ্যাঁ, ইন্ডেক্স না ইন্ডেক্স করাটাই কি ভালো না? না না, সবগুলো পোস্ট আপনার ইন্ডেক্স করাটা ভালো নয়। আপনার কিছু থাকবে, আপনি এগুলাতে বলবে, পারমিশন দিবেন না যে এখানে গুগল আসবে না। এর সামনের দিকে দেখাবো, যে এই ক্লাসে দেখাবো, হ্যাঁ, আজকের টপিকে দেখাবো, সমস্যা নেই। তো কি কি সমস্যা, মানে মেন যে সমস্যাগুলো থাকে এগুলো আমি আজকে বলে দিব, যে এই সমস্যাগুলো আপনার প্রায় আপনার 80% থাকে, হ্যাঁ, এটা আমি বলে দিব, সমস্যা নেই। তো বুঝতে পেরেছেন? মানে গুগল আসবে, এসে যদি ইন্ডেক্স না করে, তাহলে আপনাকে মনে করেন ওই পোস্টটা আপনি ভালোভাবে আবার করতে হবে, হ্যাঁ, ভালোভাবে কাস্টমাইজ করতে হবে, করে দেন আবার আপনাকে ইন্ডেক্সের জন্য রিকোয়েস্ট দিতে হবে, বুঝছেন? আবার গুগল মানে কি কারণে এরর করে এটাও বলে দিচ্ছি। আপনি মনে করেন একটা ওয়ান পেজ এসইও করে আপনি পোস্ট করে দিলেন, হ্যাঁ, ফর এক্সাম্পল আপনি একটা পোস্ট করে দিলেন, তারপর আপনার মাথায় মনে হলো যে না, আমি এটা অলরেডি ইন্ডেক্স করে ফেলছে, এটা গুগল ইন্ডেক্স করে ফেলছে। তা আপনি কি করলেন, আপনি 10 দিন পরে ওই ওই আপনার কন্টেন্টের আপনার ইউআরএলটা চেঞ্জ করে নিলেন। ইউআরএল বলতে বুঝতে পেরেছেন? ইউআরএলটা চেঞ্জ করে নিলেন, যেমন blog.pro.com, হ্যাঁ, এটা। তো দেখেন, এটার মনে করেন এটা হলো মেইন ডোমেন, হ্যাঁ, আর ব্লগে গেলে এখানে ডোমেন চলে আসবে, দেখেন ক্যাটাগরি ডোমেন এটা। তা আপনি এটা অলরেডি গুগলে ইন্ডেক্স আছে, মনে করেন ইন্ডেক্স আছে। তা আপনি কি করলেন, 10 দিন পরে আপনি এটার সাথে আপনি এখান থেকে ব্লগটা কেটে দিলেন, এডিট করলেন আর কি, আপনার কন্টেন্টটা এডিট করলেন, কেটে দিয়ে আপনি এখানে কন্টেন্ট লিখে দিলেন, জাস্ট ইউআরএলটা চেঞ্জ করলেন। তো চেঞ্জ করে আপনি পাবলিশ করে দিয়েছেন। তারপরে গুগল আপনার আসবে, এসে দেখবে, সে দেখবে যে আপনার অলরেডি আপনার ওয়েবসাইটটা গুগল ইন্ডেক্স করা আছে, জাস্ট আপনি ইউআরএলটা চেঞ্জ করছেন। তো সে কিন্তু এটা আপনাকে ইন্ডেক্স করবে না, সেটা এরর রেখে সে চলে যাবে। বুঝতে পেরেছেন? মানে এররগুলো কেমনে আসে এটা বুঝতে পেরেছেন? জি ভাই, বুঝতে পারছি ভাই। ওকে। আর যারা বোঝেন না তারা একটু ক্লাসটা আবার দেখে নিন, হ্যাঁ। তো দেখেন এগুলা আচ্ছা ভাইয়া, রেকর্ড করতেছেন তো? ইউআরএল রেকর্ড চেঞ্জের করতেছেন? বিষয়টা মানে কি ভাই, স্লাগ চেঞ্জের বিষয়টা তো বলতেছেন আপনি? হ্যাঁ, রেকর্ড হচ্ছে। হ্যাঁ,
স্লাক চেঞ্জের বিষয়টা তো বলতেছিলেন কি ভাই আপনি? হ্যাঁ, আমি বলি। হ্যাঁ, আপনি ওই যে আপনার মনে করেন একটা পোস্ট করলেন আপনি, হ্যাঁ? আপনি যে ইউআরএলটার মধ্যে একটা কিওয়ার্ড দিবেন না আপনি? কিওয়ার্ড বসাবেন না? তো ওই কিওয়ার্ডটা বসানোর পরে আপনার ২ দিন পরে মনে হইছে যে এটার সাথে আরো কিছু এড করা উচিত বা আরো এটা কিছু একটা রিমুভ করা উচিত। করে আপনি আবার পাবলিশ করলেন। মানে আপনি এডিট করে পাবলিশ করে দিলেন। কিন্তু এটা গুগল অলরেডি আপনার ইনডেক্সে নিয়ে নিচ্ছে। তো গুগল আবার আসবে। আসে দেখবে পুরা কনটেন্ট সেম আছে, হ্যাঁ? সেম আছে। কোন সমস্যা নাই। জাস্ট আপনি ইউআরএলটা চেঞ্জ করছেন। তো গুগল মনে করবে যে এটা ডুপ্লিকেট কনটেন্ট যার কারণে ওইটা ইনডেক্স করে না। বুঝছেন? ওরা আপনার এরর করে দেয়। বুঝতে পেরেছেন? বুঝতে তাহলে পারছি যে ভাই, কিন্তু কিন্তু ধরেন এ ধরনের ইয়া যদি হয়, সেই হ্যাঁ, ক্ষেত্রে আমাকে ধরেন আবার তো ইন্ডেক্স রিকোয়েস্ট না, পাঠাতে হবে না গুগলের। আমি বলি। আপনাকে রিডাইরেক্ট করে দিবেন আপনি। বুঝতে পেরেছেন? আপনি রিডাইরেক্ট করে দিবেন। এটা আমি দেখাবো, আজকে দেখাবো। এইজন্য বলছি যে আজকের ক্লাসটা একটু লং হবে। তো কিছু মনে করবেন না। বুঝছেন? ঠিক আছে ভাই? ধরা যাক আমি একটা কন্টেন্ট একটা ইউআরএল দিয়ে পোস্ট করছি, পরবর্তীতে যখন আমি আবার কন্টেন্টের ইউআরএল চেঞ্জ করবো তখন হ্যাঁ, কি যে আগের চেঞ্জ কন্টেন্টটা করার ওটা আগে কি? চেঞ্জ করার আগে আপনি কি করবেন? আগের ইউআরএলটা রিমুভ করে নিবেন। আপনি যদি কনটেন্টটা আবার চেঞ্জ করে আগের ইউআরএলটা রিমুভ করে নিবেন। রিমুভটা কিভাবে করবেন আমি সেটাও তো বলে দিলাম নাকি সেদিন? বলে দিলাম? বলছি না? হ্যাঁ, দেখাইছেন ভাই সেদিন, দেখাইছেন। দেখিয়ে দিছিলেন। এই যে এখানে এই যে এই যে রিমুভাল, হ্যাঁ? এখানে ক্লিক করবেন। এখানে এসে নিউ রিকোয়েস্ট এখানে ক্লিক করবে। এখানে পুরা ইউআরএলটা দিবেন। দিয়ে এই যে রিমুভ দিস অনলি ইউআরএল দিয়ে এই যে নেক্সটে ক্লিক করলে এটা পেন্ডিং এ থাকবে ৭২ ঘন্টা বা কয়েক ঘন্টার ভিতরে এটা রিমুভ করে দিবে। করে ফেললে আপনি ওইটা আবার করতে পারবেন। বুঝতে পেরেছেন? ক্লিয়ার? জি ভাই, ক্লিয়ার। ওকে, নেক্সট টপিকে যাব। ওকে, এই যে পরবর্তীতে দেখেন। আচ্ছা, আপনারা বাকিরা বুঝতে পেরেছেন তো? হ্যাঁ, আচ্ছা, বুঝতে পেরেছি ভাইয়া। সমস্যা নাই। কোশ্চেনগুলো সবাই জি ভাইয়া, খাতা মোটামুটি খাতা কলমে মোটামুটি খাতা সমস্যা কলমে নেই। লিখে রাখেন। হ্যাঁ, দেখেন পরে দেখেন। আমি আজকে একটু স্পিডে কথা বলি। তো ফিক্স ব্রোকেন লিঙ্ক। আপনাকে ব্রোকেন লিঙ্ক ফিক্স করতে হবে। এটার জন্য আগে বুঝতে হবে যে ব্রোকেন লিঙ্কটা কি। ব্রোকেন লিঙ্ক হলো আপনি এখানে আপনার ওয়েবসাইট, এটা আমার ওয়েবসাইট, হ্যাঁ? তো এটা হলো হোম পেজ। এটা হোম পেজ। সরি, দাঁড়ান। আচ্ছা, আমি আমার আচ্ছা ওয়েট। আমি এখানে দেখাই, হ্যাঁ? এখানে দেখাই। আচ্ছা ওয়েট। এই যে মনে করেন আমি এখানে হোম পেজে আছি, হ্যাঁ? আমি মনে করেন ব্লগে এখানে ক্লিক করব। মনে করেন ব্লগে ক্লিক করব। এটা করার পরে এখানে আপনার লিঙ্কটা আসতেছে না, হ্যাঁ? 404 এরর আসতেছে বা কোনো একটা কিছু, হ্যাঁ? মানে এক কথায় ব্রোকেন লিঙ্ক হলো লিঙ্কটা ভেঙে গেছে। যেমন এটা আপনার মেক্সিমাম কোথায় আসে সেটাও বলে দিচ্ছি। আপনার ওই যে লিঙ্ক আপনার ইন্টারনাল লিঙ্ক দিয়ে আপনার লিঙ্ক বিল্ডিং করেন না? মানে ইন্টারনাল লিঙ্ক দিয়ে আপনারা ওই যে একটা সাইটে আপনি অন পেজ এসের সময় করেন না? আপনার বাইরের একটা আউটসাইড থেকে আপনার জি এক্সটার্নাল নাই, জি ভাই, সরি জি ভাই। এক্সটার্নাল লিঙ্ক আপনারা করেন না? করছেন? কে করছেন বলেন তো? কে করছেন? জি ভাইয়া, করছি। আমি করছি আমি ভাই। করেছি এই ভাইয়া। এক্সটার্নাল লিঙ্কগুলা যখন আপনি ব্যাকলিংকের সময় করতে যাবেন, তখন দেখবেন এগুলা আপনার কয়েকটা লিঙ্ক আপনার কয়েকদিন পরে আপনার এগুলা হয়ে যায়। মানে হ্যাঁ, মানে সাইটটা স্পাম হয়ে যায় অথবা আপনার হ্যাঁ, খারাপ সাইট থেকে যদি আপনি এক্সটার্নাল লিঙ্ক নেন, দেখবেন কয়েকদিন পর ওই সাইটটা নাই বা এরকম। তো ওই লিঙ্কটা ভেঙে গেছে। মানে ওই লিঙ্কটা আপনার কাজ করে না। মানে ওই ওয়েবসাইটটা মানে যে লিঙ্কটা আপনি নিছেন ওই ওয়েবসাইটটা এখন গুগলে নাই। তো ওইজন্য ওই এরর গুলো আসে। ক্লিয়ার? এবং ওইগুলা কিভাবে চেক করবেন ওইটা বলে দিচ্ছি। সেটা বলে দিচ্ছি দাঁড়ান। আপনি এখানে ব্রোকেন লিঙ্ক চেকার লিখে সার্চ করবেন। এই যে এইচটিএফসি এটা ভালো কাজ করে, এখানে আসবেন, এখানে লিঙ্কটা দিয়ে দিবেন। যেমন আমার এটা তো আমি ইয়েতে নাই, গুগলে রাখি নাই, কারণ এটা আমি ডাবল করছি। আচ্ছা, আচ্ছা, এখানে আপনার পুরো ওয়েবসাইট আপনার ওয়েবসাইটে কোনো মানে এরর আছে কিনা, হ্যাঁ, ব্রোকেন লিঙ্ক আছে কিনা, মানে কোনো লিঙ্ক কাজ করে না এমন কোনো লিঙ্ক আছে কিনা, এটা আপনি এখানে দিয়ে দিবেন। এখানে ক্লিক করবেন। আমার এখানে কোনো ব্রোকেন লিঙ্ক নাই।
কারো বুঝতে সমস্যা হচ্ছে? না ভাই সোজা আছে। এই যে ওয়েবসাইটের লিঙ্কটা নেবেন, আপনার ক্লাসটা একটু বারবার দেখবেন তাহলে বুঝতে পারবেন। এটা লিঙ্কটা নেবেন, এখানে দিয়ে দিবেন, এখানে ক্লিক করবেন। ব্রোকেন লিঙ্ক চেকার মানে আপনার এই ওয়েবসাইটে এই টুলস বের করে দিবে কোনো ব্রোকেন লিঙ্ক আছে কিনা। আচ্ছা কয়টা ব্রোকেন লিঙ্ক আছে বলুন তো? একটা দেখাচ্ছে। কোনটা লিঙ্ক দেখেন, এই যে এই লিঙ্কটা ব্রোকেন লিঙ্ক। এবার আপনি কি করবেন, এই লিঙ্কটা কোথায় আছে এটা আপনার ওই কন্টেন্টে দেখবেন। এই যে দেখেন আছে না, এই যে লিঙ্কটা ব্রোকেন লিঙ্ক, দেখছেন? তো ওই কন্টেন্টটা থেকে এই লিঙ্কটা আপনি করে দিবেন। যদি এটা আপনার বাইরের কোনো লিঙ্ক হয়, মানে আপনি যদি এক্সটার্নাল লিঙ্ক যদি হয়, তাহলে আপনি এই ওয়েবসাইটের আপনার এটা একেবারে অ্যাডমিন প্যানেলে গিয়ে আপনি যে এটা দেখবেন। হ্যাঁ, এই দেখেন পুরো ইউআরএল দেখেন ক্লিয়ার। এই ইউআরএল এর ভিতরে এই জায়গাটার মধ্যে একটা লিঙ্ক করা হয়েছে, এটা এখন 404 দেখছেন 404 উঠছে, মানে এটা এরর। এই লিঙ্কটা এখন মানে সে এক সময় একটা অন পেজ এসইও করছে মেবি, করার পরে সে তার কন্টেন্টের ভিতরে ওই যে আমরা এক্সটার্নাল লিঙ্ক হিসাবে আমরা ওই যে উইকিপিডিয়া থেকে একটা নিছি না, লিঙ্ক নিয়ে আমরা করি না, একটা আমাদের ভিতরের লিঙ্ক একটা বাইরের লিঙ্ক। তো মেবি সে বাইরের একটা লিঙ্ক করেছিল, তো করার পরে তখন কাজ করেছিল, কিন্তু সে আর মনে হয় চেক করে নাই। তো ওই লিঙ্কটা কয়েকদিন পরে মেবি এটা 404 মানে ওই লিঙ্কটা আর নাই। হ্যাঁ, ওইটা আর গুগল খুঁজে পাচ্ছে না, ওই জন্য গুগল এটাকে এরর হিসাবে ধরে ফেলছে, মানে লিঙ্কটা তার ভেঙে গেছে। তো আপনাকে কি করতে হবে, এই পোস্টে যেতে হবে, গিয়ে এই ইন্টারনাল লিঙ্ক এই এক্সটার্নাল লিঙ্ক থেকে আপনাকে এই লিঙ্কটা মুছে দিতে হবে। ক্লিয়ার? তাহলে এখান থেকে এটা চলে যাবে। এটা তো ক্লিয়ার, ব্রোকেন লিঙ্ক ক্লিয়ার। এটা তো আরো পরিবর্তন করতে হবে নাকি? ওমা, এটা পরিবর্তন করে আপনাকে অন্যটা দিতে হবে। এই জন্য একজন এসইও এক্সপার্ট যখন একজন ক্লায়েন্ট হায়ার করে তখন তাকে নিয়মিত কাজ করা লাগবে, বুঝছেন? কারণ একটা কন্টেন্ট যদি আপনি অন পেজ এসিও অফ পেজ এসিও সব কিছু করে দেন, ওই কন্টেন্টটা আপনাকে 2 মাস 3 মাস পর আবার চেঞ্জ করতে হবে, মানে আরও মডিফাই করতে হবে। কারণ হলো প্রতিনিয়ত তার কম্পিটিটর আসবে, হ্যাঁ? তো তাদের কন্টেন্টগুলো চেঞ্জ করতে হবে, আপনারটা করতে হবে, আপনিও করবেন তারাও করবে, এইভাবে আপনাকে গুগল ফার্স্ট পেজে থাকতে হবে। তো এই জন্যই মনে করেন একজন এসইও এক্সপার্টরে কখনো একজন ক্লায়েন্ট আপনার করে না, হ্যাঁ, যে আপনার 3 মাস রাখবে 4 মাস রাখবে, মানে পার্মানেন্টলি রেখে দেয়, বুঝছেন? এটা হলো এসইও যারা কাজ করে তাদের জন্য এটা হলো একটা মানে বড় একটা সুযোগ আর কি, অপরচুনিটি, বুঝছেন? এই আর কি। আরেকটা প্রশ্ন ছিল, খুবই ইন্টারেস্টিং বিষয় ভাইয়া। আপনি মনে করেন একটা আপনি অন পেজ এসিও করে দিলেন, সেই ভিজিটর আসছে, সে আপনাকে বাদ দিয়ে দিল, এরকম কিছু হবে না। কারণ সে আপনাকে বাদ দিলে 6 মাস 7 মাস পরে তা এই কন্টেন্ট থেকে আরো ভালো কন্টেন্ট নিয়ে আরেকজন আসবে, আরেকজন এসে সে আপনার গুগল ফার্স্ট পেজে চলে যাবে। তো আপনাকে সে বাদ দিলে সে লস প্রজেক্ট, বুঝছেন? হ্যাঁ, কোশ্চেন করেন ভাই, কোশ্চেন পরে করেন, আপনার এ রিলেটেড কোনো কোশ্চেন থাকলে করেন, তাহলে আমার এগুলো শেষ করতে হবে। মানে এক্সটার্নাল লিংক তো আমরা একটা নিয়ে ব্যবহার করছি, এটা কি দুইটা ব্যবহার করা যাবে? আপনি করতে পারেন, কিন্তু একটা ভালো, বুঝছেন? হ্যাঁ, এবার দেখেন আমরা এখানে 404 এররটা পাইছি কোন সাইটের, বাইরের একটা সাইট, তাই না? তা আপনি আপনার ভিতরের সাইটও পাবেন, ভিতরের কিছু একটা সাইট, যেমন আমি আমার এই সাইটটি দেখাচ্ছি, যেমন এটা আমার এখন আসতেছে। আচ্ছা, এটা আমি পরে দেখাবো, সমস্যা নেই। এই যে দেখেন, তো আমরা কি করব, এটাকে একটু উপরে নিয়ে আসবো, 404 এরর। তো আপনার আমি এই সাইটে আসবো, স্ল্যাশ দিব, দিয়ে আমি এখানে মনে করেন কিছু একটা লিখলাম, আবির হাসান, কন্টেন্ট লিখলাম, এন্টার করলাম। এটা কি আসতেছে, এফএসটা নাই, বুঝছেন? হ্যাঁ, এই নামে কোনো কন্টেন্ট নাই, সো এরা এরর। হ্যাঁ, তো এরা এরর। তো এরকম আপনার পেজে কোনো সমস্যা থাকলে ওইগুলোও আপনার এখানে চলে আসবে, যে ব্রোকেন লিঙ্ক দিয়ে চেক করছেন না, এখানে চলে আসবে। তো আসার পরে আপনি ওই 404 এররটা আপনি রিডাইরেক্ট করে দিবেন, মানে এই যে আপনার এই পেজটা, হ্যাঁ, এই পেজের মধ্যে মনে করেন এটা হলো হোম পেজ, এটা হলো ব্লগ, আর এই ব্লগ পেজের এটা কাজ করে না, হ্যাঁ, এটা কাজ করতেছে না, আপনি কি করবেন, ওকে, এটা নট ফাউন্ড আসতেছে, তো আপনি এই লিঙ্কটাকে রিডাইরেক্ট করে আপনার হোম পেজে দিয়ে দিবেন। কারণ হলো আপনার এতে আপনার এররটা চলে যাবে, মানে 404 এররটা চলে যাবে, প্লাস আপনার কন্টেন্ট যদি কেউ পড়ার পরে সে তার
তার কাছে আর এররটা থাকবে না। সে আপনার ওই লিঙ্কে ক্লিক করলে আপনাকে হোম পেজে নিয়ে যাবে, তাকে হোম পেজে নিয়ে যাবে। তার মানে সে মানে রিডাইরেক্ট হয়ে যাবে, বুঝছেন? মানে এই পোস্টটা আপনি রিডাইরেক্ট করে ফেলবেন আর কি। মানে এখানে কেউ ক্লিক ব্লগে কেউ ক্লিক করলে হোম পেজটা দেখাবে, এতটুকুই আর কি, বুঝছেন? মানে ভাই একটু বুঝলাম না, আরেকটু বুঝাবেন এটা? হ্যাঁ, ব্রোকেন লিঙ্ক, আচ্ছা মনে করেন রিডাইরেক্ট। হ্যাঁ, তো রিডাইরেক্ট যেটা আমি রিডাইরেক্ট নিয়ে রাখছি মেবি না, এই যে রিডাইরেক্টটা হলো কি, আপনার মনে করেন, আচ্ছা আমি ক্লিনিং সার্ভিসের একটা ওয়েবসাইট দিয়ে দেখাই। এই যে মনে করেন, হ্যাঁ, এখানে তার অনেকগুলো সার্ভিস। হ্যাঁ, এটা তার হোম পেজ, এটা হোম পেজ। এখান থেকে ক্লিক করবেন, কেউ একজন আসলো, এসে সিকিউরিটি সার্ভিসে ক্লিক করলো ইউজার, এখানে ক্লিক করলো। আসার পরে যদি এখানে নট ফাউন্ড 404 এরর থাকে, হ্যাঁ, তো ওই ইউজারের কাছে একটু খারাপ লাগবে না, দেখে মানে কিছুই নাই। তো আপনি কি করবেন, যদি এরর থাকে, এক হয় আপনি ওই পেজটা সলভ করে দিবেন, না হয় আপনি কোনো একজন এসে সার্চ করা, এখানে ক্লিক করলে তাকে আবার অন্যের একটা পেজে দিয়ে, মানে ওইটার রিলেটেড, ওই আপনার পেজের রিলেটেড আরেকটা পেজে তাকে এই লিঙ্কটা আপনি রিডাইরেক্ট করে দিলে ওই ক্লায়েন্টটা মানে ওই ইউজারটা এসে ওখানে ক্লিক করলে অন্য একটা পেজে চলে যাবে। বুঝতে পেরেছেন? জি জি, বুঝতে পেরেছি। যে লিঙ্কটা আছে এই লিঙ্কে যে কোনো একটা লিঙ্ক দিয়ে দিব না? এখন একজন ইউজার আসলো, এখানে ক্লিক করলো, তার এখানে আপনার কি বলে এই পেজটা আসলো না, এটা থেকে তাকে রিডাইরেক্ট করে আরেক পেজে নিয়ে গেলে ওটা ভালো হবে না? এতে আপনার এররটা বাঁচলো, ওই জি ইউজারটা। ভাই, ভালো তো হবে, কিন্তু বিষয়টা হলো যে ওয়ার্ডপ্রেসে রিডাইরেক্ট করব কিভাবে ভাইয়া? পদ্ধতিটা একটু কাইন্ডলি দেখায় দেন। আচ্ছা আচ্ছা, ওটা দেখাই দিচ্ছি। ওকে, ওয়ার্ডপ্রেস না, এই যে র্যাঙ্ক ম্যাথ ইনস্টল করছেন না আপনারা? জি ভাই, র্যাঙ্ক ম্যাথ ইনস্টল করা আছে। র্যাঙ্ক ম্যাথ ইনস্টল করার পরে কই র্যাঙ্ক ম্যাথ কই, এই যে র্যাঙ্ক ম্যাথ, হ্যাঁ, এখান থেকে ড্যাশবোর্ডে চলে যাবেন। যাওয়ার পরে রিডাইরেক্ট নামে একটা অপশন আছে, এটা অফ থাকবে। হ্যাঁ, এটা অফ থাকবে, এটা অন করে দিবেন। ঠিক আছে, এটা অন করে দিবেন। এখানে আপনার কাজ শেষ, এটা তো অন থাকবে, এটা করে দিবেন। করার পরে র্যাঙ্ক ম্যাথের এখান থেকে এই যে রিডাইরেকশন, হ্যাঁ, রিডাইরেকশন নামে একটা অপশন থাকবে, এটাতে ক্লিক করবেন। এটাতে ক্লিক করার পর অ্যাড নিউ, এখানে ক্লিক করবেন। সোর্স ইউআরএল, এখানে আপনি মনে করেন আপনার ওয়েবসাইটে 404 এর একটা ওয়েবসাইট আছে, একটা আছে, হ্যাঁ, তো ওইটা এখানে দিয়ে দিবেন, মানে যেটার প্রবলেম। মানে এরর লিংক, যেটা যে হ্যাঁ, লিংকটা এরর লিঙ্ক, এরর আসছে সেটা। এরর আসলে ওই লিঙ্কটা আমরা এখানে দিয়ে দেব। যেমন ধরতে পারি, মনে করেন আমার এটা, হ্যাঁ, আমার এটা এরর সাইট, তো আমি এটা এখানে দিয়ে দিব। তো আপনার এখানে আমি কোন পেজে নিতে চাচ্ছি, মানে এটাতে ক্লিক করার পর, হ্যাঁ, মানে ওই যে ডিপ ক্লিনিং সার্ভিসে ক্লিক করার পর তাকে যে এখানে নেওয়ার কথা ছিল, তো আমি তো ওই ইউজারকে এখানে নিব না, তো ওখানে ক্লিক করার সাথে সাথে যেন তাকে এখানে একটা লিঙ্ক দিয়ে দেবো। হ্যাঁ, অন্য একটা ক্যাটাগরির রিলেটেড একটা ক্যাটাগরির ইউআরএলটা আমি এখানে দিয়ে দেবো। দিলে এটা দিয়ে আপনার মনে করেন নিচে অ্যাড রিডাইরেকশন দিলেই আপনার ওই ইউজার যখন আপনার এই যে সিকিউরিটি সার্ভিসে ক্লিক করবে, আপনি যদি ওইটার মধ্যে ব্লগিংয়ের একটা ইউআরএলটা দিয়ে দেন, তাহলে তাকে সিকিউরিটি ক্লিক করার সাথে সাথে তাকে ব্লগিংয়ে নিয়ে যাবে। বুঝতে পেরেছেন? ক্লিয়ার ভাই, বুঝতে পারছি। আজকের ক্লাসটা একটু স্পিড হচ্ছে, তো অনেকের মাথার উপরে যাচ্ছে, আমি জানি, কিছু করার নাই। সমস্যা নেই ভাইয়া। ভাই সরাসরি আমি ডিলিট না করে যে পেজে আমার সমস্যা, ওই পেজে যে পোস্টটা ডিলিট করে আবার নতুন করে পোস্ট করে দিলে তো হয়ে ওটা যায়। তাহলে রিমুভাল করতে হবে, কিন্তু ওটা দিলেও অনেক সময় 404 যায় না, বুঝছেন? তো 404 এরর আপনার সাইটের জন্য একটু ক্ষতি না, একটু সমস্যা না? তারপরে এগুলো রিডাইরেক্ট করে দিলেন, ক্লায়েন্টের অনেক ওয়েবসাইট অনেক পাবেন যে তারা আপনার চাচ্ছে না। আচ্ছা, এরকম কারো হয়েছে যে কোনো ওয়েবসাইটে যাওয়ার পর একটা ক্লিক করার পর নট ফাউন্ড বা 404 এরর আসে না? এরকম আসে না? হ্যাঁ হ্যাঁ, আসে তো। তো ওই সেম জি জি, এরকম, তো ওইখান থেকে তো ওই ইউজারটা চলে যায় না, সে কি আর ওয়েবসাইটে থাকে? সে কিন্তু চলে যায়, সে কিন্তু আর থাকে না।
তো ওইটা বাঁচানোর জন্য মানে ইউজারকে ধরে রাখার জন্য মূলত রিডাইরেক্ট করা হয়, যেন আপনার ব্লগিং ক্লিক করার পর রিলিভেন্ট, মনে করেন আপনার টি শার্ট আপনার এটা কি বলে রেড কালারের টি শার্ট, হ্যাঁ, একটা ক্যাটাগরি, তো ওখানে ক্লিক করলে নট ফাউন্ড দেখাচ্ছে। এখন রেড কালার থেকে যদি আপনি হোয়াইট কালারের একটা টি শার্টের ক্যাটাগরি আছে আপনার, ওই ক্যাটাগরিতে যদি আপনি এখানে লিঙ্ক করে দেন, রিডাইরেক্ট করে দেন, তাহলে কিন্তু আপনার মানে ওই ইউজারটা যাচ্ছে না, ওই ইউজারটা আপনার অন্য একটা প্রোডাক্টে চলে যাচ্ছে। এতটুকুই বেনিফিট, সাথে সাথে আপনার ইরোডটা চলে যাচ্ছে। ভাই এটা তো 100% বেনিফিট হইলো না। 100% বেনিফিট আপনার নট ফাউন্ড থেকে সে চলে গেল, নট ফাউন্ড থেকে চলে গেল, আপনার ইরোডটা থেকে গেল, আপনি রিডাইরেক্ট করে দিলেন, আপনার ইরোডটা চলে গেল। কিন্তু এটা সবচেয়ে ভালো হয় ওই রিমুভ করে দিয়ে যদি 48 ঘন্টা সময় হলো 72 ঘন্টা সময় লাগলো রিমুভ করে নতুন করে তৈরি করা ঠিক হবে মনে হয়। ভাইয়া অনেক ক্লায়েন্ট আপনাকে রিমুভ করতে দিবে না, বুঝছেন, অনেক ক্লায়েন্ট সে রিমুভ করতে দিবে না আপনাকে। আচ্ছা, আমি রিভিউ না করে যদি রেড টি শার্ট যদি এরর দেখা চলে, যে হোয়াইট টি শার্টের জায়গায় যদি রেড টি শার্টের কন্টেন্টটা লিখে দিয়ে ওটা লিংক করে দিই, তাহলে সমস্যা হবে? আমি বলি এই জিনিসটা মূলত এররগুলা 404 এরর, হ্যাঁ, এগুলোর সময় আপনি কাজে লাগে বেশি। আপনি আপনার ক্লায়েন্টকে বলে দিবেন যে তোমার রিলিভেন্ট কোনো প্রোডাক্ট আছে কিনা, আমি তোমার এটাকে এটা 404 এরর, এটা আমি সলভ করব, এখন তোমার রিলিভেন্ট কোনো প্রোডাক্ট আছে কিনা সে আপনাকে বলে দিবে বা লিঙ্কটা দিয়ে দিবে, আপনি ওটাকে রিডাইরেক্ট করে দিবেন, ইউজার আসবে ওখানে চলে যাবে, ইউজার আসবে ওখানে চলে যাবে। ক্লিয়ার? এতটুকুই বুঝে থাকেন ভাই। আর আপনার কাছে যদি বেশি মনে হয় তাহলে ওই লিঙ্কটা আপনি রিমুভ করে তারপরে করেন, সমস্যা নেই। এটা ক্লিয়ার? ভাই রিমুভ করা ভয়েস ডিলিশন না ভাইয়া, রিডাইরেক্ট করা ভয়েস ডিলিশন। আমি তো সেটাই বললাম, এই তিনটা ক্লিয়ার? হ্যাঁ, এবার দেখেন, মেক শিওর আপনার ইউর সাইট ইজ মোবাইল ফ্রেন্ডলি। আপনার সাইটটা এই যে আমি যে এই সাইটটা বানাইছি, আমি যে এই সাইটটা বানাইছি এটা মোবাইল ফ্রেন্ডলি কিনা এটা চেক করতে হবে। এটা চেক করার জন্য আপনার চলে যেতে হবে এই যে মাউসের রাইট বাটন ক্লিক করবেন, করার পরে নিচে আসবেন ভিউ পেজ সোর্স, হ্যাঁ, দেখেন এটার পরে এটা না, সরি, এটা তো হেড সেকশন আসতেছে, এই যে ইন্সপেক্ট এখানে লেখা আছে, হ্যাঁ, এখানে ক্লিক করবেন, এরকম আসবে। এই যে এখানে একটা কর্নারে দেখেন মোবাইল, হ্যাঁ, এখানে ক্লিক করবেন, এই যে এখানে ক্লিক করার পর সব ধরনের মোবাইল চলে আসবে, হ্যাঁ, আপনার এটা কোন মোবাইলের কেমন আসতেছে এটা একটু দেখে নেবেন, হ্যাঁ, এটা মোবাইল ফ্রেন্ডলি কিনা এটা একটু দেখে নেবেন। আইপ্যাড, আপনার বিভিন্ন মোবাইল আছে এখানে, স্যামসাং আছে, হ্যাঁ, কোন মোবাইলে কীভাবে দেখাবে আমার ওয়েবসাইটটা এগুলো দেখে নেবেন। যদি মোবাইল ফ্রেন্ডলি না হয় তাকে বলবেন যে তুমি তোমার যে ডেভেলপার আছে ওকে বলো তোমার সাইটটা মোবাইল ফ্রেন্ডলি করে দিতে, কারণ গুগলের কাছে মোবাইল ফ্রেন্ডলিটা অনেক ভালো, এবং মোবাইল ফ্রেন্ডলি থাকলে একজন ম্যাক্সিমাম ইউজার আপনার মোবাইল দিয়ে সার্চ করে। তো মোবাইল ফ্রেন্ডলি যদি হয় তাহলে আপনার ইউজার পাবে, সে অর্গানিকভাবে ভালো ভিজিটর পাবে, প্লাস তার সেলটা ভালো হবে, গুগলের কাছেও সে একটা ভালো একটা পজিটিভলি থাকবে আর কি। বুঝতে পেরেছেন? মোবাইল ফ্রেন্ডলি কীভাবে চেক করবেন, এবং চেক করার পরে যদি দেখেন যদি কোনো সমস্যা আসছে, টাইটেল এখানে চলে আসছে বা ওইভাবে মোবাইল ফ্রেন্ডলি হয় নাই, আপনি তাকে বলবেন যে তুমি তোমার তোমার ওয়েবসাইটটা ডেভেলপ করছে তাকে বলো তুমি তোমার সাইটটা মোবাইল ফ্রেন্ডলি করে দিত। সো এগুলা প্রবলেম মানে সচরাচর হয় না, কারণ বর্তমানে সব সাইটে আপনার ডেস্কটপ এবং মোবাইল ভার্সন হয়। ক্লিয়ার? এটা ক্লিয়ার? হ্যাঁ, বুঝতে ক্লিয়ার ভাই? হ্যাঁ, এবার সিকিউর ইউর সাইট ইজ HTTPS, এটা কি বলবো নাকি এটাও ক্লিয়ার? যারা নিয়মিত ক্লাস করছে তারা এটা ক্লিয়ার। এটা ক্লিয়ার। ট্রান্সফার প্রোটোকল কি জানো? হ্যাঁ, সেটাই, এটা আমি ক্লাস নিচ্ছি অলরেডি। এসএসএল সার্টিফিকেট ভাই। এটা অলরেডি এখন থাকে, বুঝছেন, এটা অলরেডি এখন সব, আগে থাকতো না, আগে HTTP থাকতো, এখন HTTPS হয়েছে আর কি। তো চেক অ্যান্ড ফিক্স লোডিং স্পিড, যেমন আমার এই ওয়েবসাইট লোডিং স্পিড কেমন, স্পিড আছে? হ্যাঁ, এখন লোডিং স্পিডটা দেখবে, যেমন ক্লিনিং সার্ভিস আমি সার্চ করলাম, আসার পরে আমি এখান থেকে এই ওয়েবসাইটটাতে আমি একজন ইউজার, আমি সেই ওয়েবসাইটে ক্লিক করব, এটা কিওয়ার্ড লিখে সার্চ করার পরে আমি এটাতে যাব,
এই যে জাওয়াতে যদি এটা খালি ঘুরতে থাকে 1 মিনিট ধরে, একজন ইউজার কি সে ঢুকবে নাকি সে চলে যাবে? বলেন তো? চলে যাবে। মানুষ তো ফার্স্ট চলে যাবে। চলে যাবে। এটা সে যদি ক্লিক করার সাথে সাথে যদি ওয়েবটা চলে আসে, সে কি ওয়েবসাইটে থাকবে না এবং পড়বে না? তার যে ইনফরমেশনটা প্রয়োজন সেটা দেখবে না? আর যদি ভাই এভাবে স্পিড বাড়াবো কেন? এভাবে ভাই ক্লাসটা করতে দেন, এভাবে যদি ঘুরতে থাকে তাহলে একজন ইউজার থাকবে না। আর গুগলের যে সার্চ ইঞ্জিনের যে রোবট, তখন সে ওই ওয়েবসাইটগুলোকে সামনে রাখে, যে ওয়েবসাইটগুলার ক্লিক করার সাথে সাথে মানে মানে সাথে সাথে আপনার ওপেন হয়ে যায়। মানে লোডিং স্পিড মানে এটা মানে লোড হয় না, বুঝছেন? কারণ গুগল সবসময়, আমি বললাম যে গুগল সবসময় তার ইউজারদেরকে প্রায়োরিটি দেয়। এখন একজন ইউজার আসলো, গুগলের সার্চ ইঞ্জিনটা ইউজ করলো, এসে একটা ক্লিনিং সার্ভিস লিখে সার্চ করলো, হুম গুগল এটারে কি বলে লোডিংওয়ালা একটা ওয়েবসাইট এখানে রেখে দিল, ওই ইউজার এসে এখানে ক্লিক করার সাথে সাথে ঘুরতে আসে, তাহলে তো আপনার ওই ইউজারের কাছে তো আপনার গুগলটা একটু নেগেটিভ একটা ফিডব্যাক চলে যাবে না? এই জন্য গুগল ওই ওয়েবসাইটগুলোকে সামনের পেজে রাখে, যাদের ক্লিক করার সাথে সাথে তাদের ওয়েবসাইটটা ওপেন হয়, মানে স্পিড ভালো। বুঝতে পেরেছেন? তো এটা এখন একটা ক্লায়েন্ট, আপনার ক্লায়েন্টের আপনার দেখেন একটা সার্চ ইঞ্জিনের সাথে আপনার অনেক কিছুই জড়িত, বুঝছেন? কারণ আপনি অন পেজ করে ফেললেন হয়ে গেল এমন না। আপনার যদি লোডিং থাকে তাহলেও আপনার ওয়েবসাইটে গুগল সামনে নিবে না। কারণ গুগল তার ইউজারদেরকে প্রায়োরিটি দেয়। গুগলের ইউজাররা মানে কমফোর্টেবল ফিল করে এমন ওয়েবসাইটগুলো গুগল সামনে নিয়ে আসে, বুঝছেন? তো যদি লোডিং ঘুরতে থাকে তাহলে আপনি কি করবেন? আপনি চলে যাবেন, হ্যাঁ, স্পিড চেকার, স্পিড টেস্ট লিখলে আপনার চলে আসবে। সরি এটা না, আচ্ছা ওয়েবসাইট আপনার স্পিড টেস্ট এটা লিখতে পারবে। আবার জিটি ম্যাট্রিক্স নামে একটা আছে, এই যে এটা, হ্যাঁ, পেজ স্পিড ইনসাইট, এটা গুগলেরই, হ্যাঁ, এটা গুগলেরই, এই যে এটা, হ্যাঁ, পেজ স্পিড ইনসাইট এটা লিখবেন। তো সচরাচর আপনার যে ওয়েবসাইট স্পিড চেকার লিখলে চলে আসবে। আবার জিটি ম্যাট্রিক্স, হ্যাঁ, জিটি ম্যাট্রিক্স নামের একটা আছে, এই দুইটা ইউজ করবেন। জিটি ম্যাট্রিক্স হলো আলাদা একটা গুগলের না, এটা অন্য একটা কোম্পানি। তো আপনি এটা দিয়ে ইয়ে করবেন। যেমন আমি এই ওয়েবসাইটটার লোডিং স্পিডটা একটু দেখব। মনে করেন এটা আপনার ক্লায়েন্টের ওয়েবসাইট, এন্টার করলেন জিটি ম্যাট্রিক্স, এখানে আবার অ্যাকাউন্ট খুলতে হবে। আপনার একটু অ্যাকাউন্টটা খুলে নিন, হ্যাঁ, এটা থেকে গুগলেরটাই ভালো, হ্যাঁ, এটা ইউজ করেন। এটা মোটামুটি এটার মধ্যে আপনার ইয়েটা বেশি দেখায়, বুঝছেন? মানে পারফরমেন্সটা বেশি দেখায়। এটা মেবি চলে আসছে, হ্যাঁ, দেখি আসতেছে। দেখেন মোবাইল ফ্রেন্ডলি ডেস্কটপ ফ্রেন্ডলি, এটা তো বুঝতে পারছেন। মোবাইল ফ্রেন্ডলি মানে মোবাইলে একটা ওয়েবসাইট যখন সে সার্চ করবে, ক্লিক করার সাথে সাথে স্পিড কেমন 57, তার মানে এটা হলো আপনার মোটামুটি ঠিক আছে। কিন্তু আমরা 80-র উপরে, হ্যাঁ, যেগুলো 80-র উপরে থাকবে মনে করবো যে এগুলো পারফেক্ট। মোবাইল হিসাবে এটা অনেক ভালো, হ্যাঁ, মোবাইল হিসাবে অনেক ভালো, 57 অনেক ভালো। আবার ডেস্কটপটা দেখবো 88, এটা গুড, হ্যাঁ, এটা পারফেক্ট, এটা ঠিক আছে। 80-র উপরে থাকলে আমরা মনে করবো যে ঠিক আছে। মোবাইল ফ্রেন্ডলিও এটা ঠিক আছে, হ্যাঁ, কিন্তু 80-র উপরে থাকাটা ভালো আর কি। বুঝতে পেরেছেন? তো এটা মনে করে এটা আপনার 80-র উপরে নাই, আপনার আর এটা কি বলে 40-30, হ্যাঁ, মোবাইল স্পিরিট এটাও নাই, এগুলা কম, অনেক কম, 50-এর নিচে। তাহলে আপনি কি এটা আপনাকে স্পিডটা বাড়াইতে হবে। স্পিডটা আপনি কীভাবে বাড়াইতে পারবেন? একটা হলো পেইড টুলস আছে, একটা ডব্লিউপি রকেট নামে একটা ইয়া আছে। তো এদের আপনার প্রাইসিংটা দেখবেন, এটা আপনার ক্লায়েন্ট আপনাকে কিনে দিবে, প্যারা নাই। এই যে এগুলা একটা প্লাগ ইন, হ্যাঁ, যেমন আমি এখানে সার্চ করি
আচ্ছা, আমি WP দিয়ে দেখাবো না, আমি এখন ফ্রি একটা দিয়ে দেখাবো। হ্যাঁ, তো আমি র্যাঙ্ক ম্যাথে চলে গেলাম, সরি আমি ওয়ার্ডপ্রেসে চলে গেলাম। আমি আমার ওয়েবসাইটে চলে আসলাম, আসার পরে আমি এখন আপনার একটা প্লাগ ইন অ্যাড করবো। হ্যাঁ, আমরা একটা প্লাগ ইন দিয়ে এটার ইয়েটা বাড়াবো, বুঝছেন? আমার কথা কি বুঝতে পারতেছেন? জি জি ভাইয়া, ভাই, বুঝতে বুঝতে পারছি। পারছি। অ্যাড নিউ প্লাগ ইন তো অ্যাড করতে পারেন আপনারা। জি ভাইয়া। পারি ভাই। এখানে সবাই আজকে এটা ট্রাই করবেন। হ্যাঁ, আপনার নাইট্রোফ্র্যাক, হ্যাঁ, নাইট্রোফ্র্যাক নামের একটা ইয়া আছে, প্লাগ ইন আছে, সবাই নামাবেন। এই যে এটা, এটা আপনারা ইনস্টল করে নেবেন। এটা দিয়ে ওয়েবসাইট মানে এই একটাই ফ্রি আছে? এটা কি ফ্রি না পেইড ভাইয়া? ফ্রিও আছে, পেইডও আছে এটার। হ্যাঁ, আপনাকে ফ্রিতে ইউজ করতে দেবে মেবি কিছুদিন, এই আর কি। তো অ্যাক্টিভেট করে নেবেন, এটা ফ্রি। ফ্রি বলতে তাহলে তো আসলে প্রয়োজন যখন হবে তখন ছাড়া এরা না এই অ্যাক্টিভ করাই ভালো অবশ্যই হবে। অবশ্যই অবশ্যই এটা। আর যে কোনো স্পিড দেখেন, এবার বলে দেখি যে এই প্লাগইনগুলো কীভাবে কাজ করে জানেন? এই প্লাগইনগুলো আপনার কি করে, এই স্পিডটা স্লো হওয়ার অনেকগুলো কারণ আছে, এটা বলে রাখি, এটা সিক্রেট বিষয় বলে রাখি। সেটা হলো হোস্টিং যে যার কাছ থেকে নেয়, মানে ওয়েবসাইটের হোস্টিং যার কাছ থেকে নেয়, ওই হোস্টিংটা যদি ভালো না হয় ওই জন্য স্পিডটা স্লো হয়, বুঝছেন? ভালো কোম্পানি থেকে যদি আপনার ডোমেন হোস্টিং না নেয় আর কি, ওয়েবসাইটটা যদি না নেয়, এটার জন্য হয়। আবার আমরা ওই যে ইমেজগুলো ইউজ করি না, মানে একটা ওয়েবসাইটে দেখবেন ই কমার্স ওয়েবসাইটে অনেক হাজার হাজার প্রোডাক্ট, তাই না, থাকে। তো ওই প্রোডাক্টগুলোর এমবি বেশি থাকে। হ্যাঁ, মানে কেবি বা এমবি বেশি থাকে, যার কারণে এটা স্লো হয়ে যায়। আবার আছে এই সাইটটা যে ডেভেলপ করছে উনি আপনার যে ইয়াগুলা কোডিংগুলা করছে না, ওই কোডিংগুলা আপনার অনেক বড় করে করছে। হ্যাঁ, মানে অনেক গ্যাপ রেখে অনেক বড় করে করছে, যার কারণে সাইজটা অনেক বড় হয়ে গেছে, যার কারণে স্লো হয়। হ্যাঁ, কিছু কারণ আছে। তো এই টুলস কি করে, এই টুলসে আপনার ওইগুলাকে শর্ট করে ফেলে। যেমন দেখেন আমার এই ইউআরএল শর্টনার নামে কেউ চিনেন? ইউআরএল শর্ট ইউআরএল করা যায়। হ্যাঁ হ্যাঁ জি ভাই। চিনি। এই বিটলি না কি জানি সব আছে। এখানে ক্লিক করলে আপনার এই এত বড় লিঙ্কটাকে সে শর্ট করে দেয় না, শর্ট করে দেয়, শর্ট করে দেয়। জি। তার মানে আপনার এখানে জি, জি। অনেকটা ইয়া থাকে না, খালি জায়গা থাকে, বা আপনি একটু ইয়া পাচ্ছেন। সেম জিনিসটা এই প্লাগইনগুলো কি করে, আপনার ওয়েবসাইটের ইমেজ বলেন, হ্যাঁ, আপনার কোডিংগুলো বলেন, এগুলা সব কিছুকে সে ছোট করে ফেলে। হ্যাঁ, শর্ট করে ফেলে। এই শর্ট করার কারণে ওই আপনার ওয়েবসাইটের পারফরমেন্স অনেক বেড়ে যায়, মানে ওই ইয়াটা নাম্বারটা বেড়ে যায়, বুঝছেন? এটা হলো ঠিক, এটার কারণে আপনার প্লাগইনগুলো ইউজ করা হয়। এতে ইমেজ কোয়ালিটি খারাপ হয়ে যায় না ভাইয়া? ইমেজ কোয়ালিটি ভালো রেখে আপনাকে এটা করতে হবে। করা যায়, আমি আপনাকে বলে দেবো, সমস্যা নেই। এই যে দেখেন, এটা আমি ইয়ে করছি। হ্যাঁ, সেটিংয়ে ক্লিক করব, কন্টিনিউতে ক্লিক করব, কন্টিনিউ উইথ গুগল, কন্টিনিউ। কারো মাথার উপর দিয়ে যাচ্ছে? না ভাই সহজে আছে। সহজে আছে ভাইয়া। এই যে এটা হলো কমন একটা বিষয়। হ্যাঁ, এই প্রবলেমটা পড়বে। আবার কোনো কিছু ক্লায়েন্ট বলে, তুমি আমার 404 ইররগুলা প্রবলেম করে দাও, ইররগুলা। হ্যাঁ, ওইটা প্রবলেমটা সমাধান করে দিবেন, আমি তো দেখাই দিলাম। হ্যাঁ, এগুলো আর কি, এগুলো আপনার বেশিরভাগ সমস্যা পড়ে। সমস্যা বলতে ক্লায়েন্ট বুঝে না ভাই, অনেক ক্লায়েন্ট বুঝে না, আপনাকে ধরাই দিতে হবে। নেট স্লো মেবি। আচ্ছা ভাই, সাইড ম্যাপিংটা কি? হুম, সাইড ম্যাপিংটা কি যেন একটা দেখলাম। কোথায়? মানে আমি গতকালকে ফাইবারে ঢুকছিলাম, ওয়ান পেজেস এর মধ্যে করে এটা দেখলাম। তো অনেক আগেই দেখানো আছে সাইড ম্যাপিংটা। না না, ওখানে আচ্ছা, কোডিং এর মধ্যে কি যেন ছিল একটা সম্ভবত। কি জানি, আমি না দেখলে বুঝতে পারবো না। এই যে দেখেন, আচ্ছা আপনার এই যে আপনার যদি ম্যানুয়ালি করতে যান, হ্যাঁ, প্লাগইনটা ইউজ করা না করা ভালো, বুঝছেন? এই স্পিডের ক্ষেত্রে প্লাগইন ইউজ করা না করা ভালো। কেন বলি?
এই প্লাগইনটা কি করে, এই শর্ট করতে গিয়ে অনেক ওয়েবসাইট করে ফেলে, হ্যাঁ, অনেক এগুলা মানে এই যে কোডিংগুলা শর্ট করতে গিয়ে ঝামেলা করে ফেলে, পরে অনেক ওয়েবসাইটে ধরে ফেলে, খায় ফেলে। না ওই ওয়েবসাইটটা না, ওয়েবসাইটগুলা মানে শর্ট করতে গিয়ে সে ভুল করে ফেলে বা কিছু একটা করতে হয়, তার কারণে পরে পুরো সাইট আপনার হয়ে যায়, ভেঙে যায়। হ্যাঁ ওই যে ফ্রি খাইলে তো এটাই হয়। হ্যাঁ দেখেন আমি এটা দেখাবো কিনা, আচ্ছা আমি এটা না দেখাই, এটা দেখেন আপনি এখানে যাবেন, হ্যাঁ, ইমেজগুলা, যে ইমেজগুলো ধরবে, যে প্রবলেমগুলো ধরবে, প্রবলেমগুলো ধরা লাগবে না, আপনি এটা এই টেকনিকটা ইউজ করেন, যে যে ইমেজগুলো ইউজ করবে না, ইমেজগুলা যদি আপনার পিএনজি থাকে, পিএনজি টু ওয়েব পেজ করে নেবেন, হ্যাঁ, ওয়েব পি ক্লিক করে, এটা দেখেন গুগলে এসে পিএনজি টু ওয়েব পি এটা ক্লিক করবেন, হ্যাঁ, কনভার্টার লিখে সার্চ করলে হবে পিএনজি টু ওয়েব পি। হ্যাঁ, তো ওয়েবসাইটের ইয়াটা সাজেস্ট করে যে ওয়েব পি করার জন্য, এখান থেকে সিলেক্ট ফাইল করবেন, আপনার পিএনজি ফাইলটা নেবেন, ওটাকে ওয়েব পেজে এটা এই আপনার এই ওয়েবসাইটটা, এই টুলসটা আপনার এটাকে ওয়েব পি করে দিবে। তো ওয়েব পি করে দেওয়ার পরে আপনি ওই ইমেজটা আপনার ওই প্রোডাক্ট বলেন যেটাই বলেন ওখানে ইউজ করেন, তাহলে দেখবেন কেবি কম যাবে এবং কোয়ালিটি ভালো থাকবে, ওভারঅল সব কিছু ভালো থাকবে। এগুলা করেন, দেখবেন পেজ স্পিড অনেকটা বেড়ে যাবে, বুঝছেন? ওগুলো ম্যানুয়ালি করা লাগে আর কি, অনেক বড় সাইটে এগুলো করা লাগে। আবার ওই যে আমরা ভিডিও অ্যাড করি না বিভিন্ন বিভিন্ন আপনার ব্লগ সাইটে, মানে অন ফেস করার সময় নিচে আমরা ভিডিও করি না, ইউটিউবের ভিডিও অ্যাড করি না, ওই ভিডিওগুলো না অ্যাড করাই ভালো, এগুলো করলে স্পিডটা মানে এমবি খায়, যার কারণে এটা ওয়েবসাইট স্লো হয়ে যায়, বুঝছেন? ম্যানুয়ালি করবেন। আবার ওই কোডিং, হ্যাঁ, যে কোডিংটা করবে মানে ডেভেলপ করবে, এগুলো তো ডেভেলপারের কাজ, কোডিং করবে, ওই কোডিংটাকে শর্ট করার জন্য একটা টুলস আছে, আপনি এখানে মিনিফাই, হ্যাঁ, মিনিফাই HTML লিখে সার্চ করতে পারেন, হ্যাঁ, মিনিফাই, হ্যাঁ, মিনিফাই ক্লিক করলে HTML এখানে ক্লিক করলে আপনার এগুলা কি করে, এগুলা এই এখানে আপনি দিলে, এখানে দিলে এই সাইট এটা মনে করেন এখানে পুরো এক পাতা কোডিংগুলা, যেমন কোডিংগুলো হলে এমন এগুলো আর কি, এই যে কোডিংগুলো হলো এগুলা, এই যে কন্ট্রোল ইউতে ক্লিক করবেন, হ্যাঁ, কন্ট্রোল ইউ, যেগুলা কোডিং না এইগুলা মনে করেন, এই যে মনে করেন এটা, হ্যাঁ, এগুলা কোডিং, কি করলাম কই, এই যে এখানে দিলাম, এ কি করবে এটারে ছোট করে ফেলবে, হ্যাঁ, এই যে এখানে ছোট করে ফেলবে, সেটাকে ছোট করে ফেলবে, এটাকে শর্ট করে ফেলবে, ঠিকই থাকবে কিন্তু কোডিংয়ের ইয়েগুলা একটু ছোট করে সেগুলোকে মনে করেন ছোট করে দিলে, তারপর এটা আপনি কপি করে ওখানে গিয়ে বসায় দিবেন, মানে আপনি বসাবেন না, এগুলো ডেভেলপারের কাজ, ডেভেলপারে করবে, বুঝছেন? এটা বুঝতে পেরেছেন? অনেক টুলস আছে। এগুলাতে হাত দেওয়ার দরকার নাই, এই লিঙ্কটা সে এখানে ছোট করে নিয়ে আসবে। এটাকে মিনিফাই বলে, বুঝছেন? এই যে এটা অনেক বড়, এটাকে শর্ট করে ফেলছে, এরকম আর কি, বুঝছেন? যতটুকু পারা যায় আর কি। আপনারা এগুলো মাথায় নেবেন না, বুঝছেন? এগুলো ডেভেলপারের কাজ, সে ডেভেলপারকে বলবে সে মিনিফাই করার জন্য, বুঝছেন? মানে আপনি যদি প্লাগইন ইউজ না করেন এইভাবে করতে পারবেন, এইভাবে করলে আপনার মনে করেন জিনিসগুলোর সমস্যা হয় না। এই যে যেমন WP রকেট যেটা, হ্যাঁ, ওই প্লাগইনটা, ওইগুলা কিন্তু ভাই অনেক রিস্ক, হ্যাঁ, অনেক রিস্ক, আপনার এগুলা সাইট খেয়ে দেয়, মানে সাইট ভেঙে দেয়, তো ভেঙে দিলে পুরো সাইটটা শেষ হয়ে যায়, মানে শর্ট করতে গিয়ে অনেক কিছু সমস্যা করে ফেলে।
এই আর কি। আচ্ছা, ধরা যাক আমি ভুলবশত প্লাগইন দিয়ে করে ফেলছি, তখন সাইট প্রবলেম হচ্ছে, তখন না ভাই, কিভাবে সব solve? সময় প্রবলেম হয় না, সব সময় প্রবলেম হয় না, এটা মাথায় রাখবেন। আচ্ছা যদি হয়ে যায় ভুলে, তাহলে কি করব? জি, যদি কোনো হয়ে গেলে মতে প্ল্যান হয়ে গেলে হয়ে যায়, ওগুলো আপনি ওই যে ডুপ্লিকেট করে রাখবেন, শপিফাইয়ের মধ্যে ডুপ্লিকেট করা যায়। আপনি মনে করেন এখানে তো ওয়ার্ডপ্রেসের মধ্যে ডুপ্লিকেট করা যায় কি না, মনে করেন এগুলা না করা ভালো। হ্যাঁ, এবার নাইট্রোফ্রেক এগুলা ইউজ করতে পারেন, সমস্যা নেই, কিন্তু মানে অনেক বড় ইয়াতে ইয়ে করার দরকার নাই, বুঝছেন? অনেক বড় ইয়াতে করার দরকার নাই। ভাই বুঝতে পেরেছেন আপনারা? জি জি বুঝতে পেরেছি। হ্যাঁ, এটার ক্ষেত্রে একটু সেনসিটিভ থাকবেন। হ্যাঁ, কারণ পুরো সাইটটা শেষ হয়ে গেলে ভাইয়ার তো আপনাকে কি করবে বুঝতেছি না। কারণ তার ওই একটা পুরো ওয়েবসাইটটা আপনি খেয়ে দিচ্ছেন। হুম, এটা আর কি। আপনি যেটা করবেন নরমালগুলা, ইমেজগুলা ছোট করে দিবেন। হ্যাঁ, ইয়াগুলা আপনার টেক্সটগুলা একটু ইয়া করে দিবেন, এগুলো করতে পারেন। ইমেজ থাকলে ইমেজ এটারে মনে করেন এই যে আমার এটা ইমেজ আছে কই, মনে করেন আমার এটা ইমেজ। হ্যাঁ, এই ইমেজটা না, এই ইমেজটা মনে করেন আমি পিএনজি আছে, তা আমি কি করব, এটা অ্যাকোয়ার্ড ওই অ্যাডমিন থেকে আমি ওটা ডাউনলোড করে নিব। হ্যাঁ, ডাউনলোড করে এটারে আমি ওয়েবপি করে নিব। ওয়েবপি কীভাবে করে সেটা করতে পারবেন না ভাই? পারবেন? ওয়েবপি করতে পারবেন সবাই? হ্যাঁ হ্যাঁ, করতে পারবো। হ্যাঁ, ওয়েবপি করে নেবেন। তো এটা ক্লিয়ার লোডিং স্পিড। যদি আপনার নিজের সাইট হয় আপনি টেস্ট করে দেখতে পারেন। হ্যাঁ, কাজ করে, কিন্তু সমস্যা যদি হয়ে যায় আবার সমস্যা, বুঝেন নাই? এই জন্য আর কি। তো কখনো যদি ক্লায়েন্ট চায় ইয়ে করে, তাহলে আপনি করে নিতে পারেন, সমস্যা নেই। হ্যাঁ, এই যে লোডিং স্পিডটা ওখানে ইয়ে করলে ওগুলা বেড়ে যাবে। হ্যাঁ, এগুলা ইয়ে হয়ে যাবে, যেমন ভাই লোডিং স্পিডের জন্য যে পেজ টুলস এর কথা বলছিলেন ওইটা দিয়ে যদি একটু দেখাই দিতেন। ভাই পেড টুলস দিয়ে দেখাবো, আপনি যখন কাজ করতে যাবেন তখন আপনি পেড টুলস দিয়ে আপনি আমাকে বললেন, আমি আপনাকে বলে দেবো, ইয়ে করে দেবো, সমস্যা না। হ্যাঁ, এখন তো ওইটা পেড টুলস প্রয়োজন আছে, এটা হলো ডব্লিউপি রকেট। হ্যাঁ, ওটা আর কি। ক্লায়েন্ট যদি বলে আমাকে নক করেন, আমি আপনাকে হেল্প করবো, সমস্যা নেই। বুঝতে পেরেছেন? আমি তো আছি ইনশাল্লাহ, যতদিন বেঁচে আছি। ফ্রিতে একটা টুলস দেখাইছি, ওটা দিয়ে আপনি ট্রাই করতে পারেন, কিন্তু আমি তো বললাম রিস্ক আছে, বুঝছেন ভাই? রিস্ক আছে। সাইটটা ভেঙে গেলে, যেমন আমার সাইট, আমি এই যে দেখলাম আমার সাইট আসতেছে, এখন দেখি যদি আমার সাইট নাই, সার্চ করার পরে নাই হয়ে যায়, আপনার কাছে কেমন লাগবে বলেন? এই জন্য ডুপ্লিকেট করে ওগুলা করাটা ভালো আর কি। তো আপনার ম্যানুয়ালি করবেন, ইমেজগুলো চেঞ্জ করবেন, ইউটিউব ভিডিও থাকলে ভিডিওটা ইয়ে করে দিবেন, এরকম এগুলা করবেন আর কি। হ্যাঁ, ইমেজ তো বললাম যে ইমেজগুলো ডাউনলোড করে আনি, এগুলারে জেপিজি থাকলে, জেপিজি হয় তাহলে জেপিজি টু ওয়াইপি কনভার্টার, এই যে অভাব নাই, টুলসের অভাব নাই, যে কোনো একটা দিয়ে ওয়াইপি করে নেবেন, কেবিটা কমে যাবে, স্পিডটা বেড়ে যাবে। বুঝছেন ভাই? বুঝছেন? নেক্সটে যাব। জান ভাই, জান ভাই। জান এই যে স্কেমা মার্কআপ, হুম, এটাও একটা সেন্সিটিভ বিষয়। অনেকে কি করে, এটাও হেড সেকশনে গিয়ে করা লাগে, প্লাগইন দিয়ে করতে পারবেন। তা আমি যেটা দেখাবো ম্যানুয়ালি দেখাবো আজকে, যেটা যেমন আপনি এটা এইভাবে করতে পারেন। স্কেমা মার্কআপ, স্কেমা মার্কআপটা কি বুঝতে জানেন? এখানে আসলাম, তো বুঝতে তো পেরেছেন স্কেমা মার্কআপটা কি, এটা তো বুঝতে পেরেছেন, এটা বুঝতে পেরেছেন স্কেমা মার্কআপ কি? স্কেমা মার্কআপ হলো এই যে মনে করেন যে ইমেজ তৈরি করা, প্রোডাক্টের প্রাইস, হ্যাঁ, মানে আলাদা আপনার রিভিউ এগুলো দেখানো, শো করা। হ্যাঁ, এটা হলো স্কেমা মার্কআপ। এটা কিভাবে ক্রিয়েট করবেন? এটা অনেকভাবে করা যায়, আমি ম্যানুয়ালি যেটা ওটাই করাচ্ছি। হ্যাঁ, আপনি প্লাগইন দিয়ে করতে পারবেন, কিন্তু ওগুলোতে যাওয়ার দরকার নাই। হ্যাঁ, ম্যানুয়ালি দেখাচ্ছি, সেটা করতে পারবেন আপনি ট্যাগ ম্যানেজার দিয়ে। হ্যাঁ, গুগল ট্যাগ ম্যানেজার দিয়ে। তো গুগল ট্যাগ ম্যানেজার কীভাবে সেট আপ করবেন সেটাও দেখা দিচ্ছি। এই যে আপনি এখানে যান, আপনারা গুগল ট্যাগ ম্যানেজারটাও শিখে নেন। হ্যাঁ, সরি, গুগল ট্যাগ ম্যানেজার লিখে সার্চ করুন, এই যে চলে আসলো, ক্লিক করবেন। ক্লিক করার পর চলে আসলো, আমার অলরেডি একটা করা আছে,
আমার এটা নিয়ে আমি আরেকটা ক্রিয়েট করা দেখাবো। হ্যাঁ, এখানে আসবেন, ক্রিয়েট অ্যাকাউন্ট, এখানে ক্লিক করবেন, অ্যাকাউন্ট নেমটা দিয়ে দিবেন। অ্যাকাউন্ট নেমটা আমি কি দিব, আব্দুর রহমান দিয়ে দিলাম, কান্ট্রি বাংলাদেশ, দিয়ে দিলাম। ওয়েবসাইটের নামটা দিতে হবে, দিয়ে দিলাম। দিলাম, এখানে ওয়েব ক্লিক করবেন। হ্যাঁ, এটা যদি আমাদের ওয়েবসাইট, তারপর এখানে ক্লিক করে ক্রিয়েটে ক্লিক করবেন। তো আগে আপনাকে কি করতে হবে, এই ট্যাগ ম্যানেজারটাকে আমরা আমাদের ওয়ার্ডপ্রেসের সাথে আমরা অ্যাড করে নিব, বুঝছেন? আমরা প্লাগইন দিয়ে করবো না, ম্যানুয়ালি করবো। তো এটাকে আমরা আগে আমরা ট্যাগ ম্যানেজারটা আমরা আমাদের ওয়ার্ডপ্রেসের সাথে আমরা অ্যাড করে নিব। কীভাবে অ্যাড করবো সেটা দেখাচ্ছি। নিচে চলে আসবেন, এটাতে ক্লিক করবেন, ইয়েসে ক্লিক করবেন, একটু ওয়েট করেন। এই যে ক্রিয়েট হয়ে গেল। এখন দেখেন এই ট্যাগ ম্যানেজারটার হেড সেকশনে, হ্যাঁ, আমাদের আচ্ছা, এখন যেভাবে দেখাচ্ছি এভাবে করেন। দেখেন এই কিওয়ার্ডটা আমরা ওয়ার্ডপ্রেসের হেড সেকশনে বসাবো, আর এই কিওয়ার্ডটা বডির যে সেকশন ওখানে বসাবো, বুঝতে পেরেছেন? তো আমরা এখান থেকে এটা কপি করে নিচ্ছি, এটা আগে বসে নিচ্ছি। হ্যাঁ, এটা আমি ওয়ার্ডপ্রেসে চলে যাচ্ছি। হেডার ফুটার, আচ্ছা, এই যে দেখেন এখানে দিয়ে দিলাম। হ্যাঁ, হেড সেকশন, হ্যাঁ, এই হলো হেডার আর হলো ফুটার, সরি এটা বডি, নিচেরটা ফুটার, বডিতে আমরা দিয়ে দিব এটা। সবাই পারবেন এভাবে দিয়ে দিবেন, তারপরে সেভ চেঞ্জ এখানে ক্লিক করলে হয়ে যাবে। সেভ হয়ে গেছে, ওকে বাই, ঠিক আছে, ওকে। তারপরে সাইটের ইউআরএলটা নিব, ওইটা কমপ্লিট। এখন চাইলে ওই জিনিসটা আপনি করতে পারেন। আপনি আপনার ইয়েতে কিছু ম্যানুয়ালি সাইট আছে না, সি প্যানেলও করতে পারেন। সি প্যানেল আপনার পাবলিক HTML আছে না, ওখানে গিয়ে ফাইলটা আপলোড করে দিলে হবে। কই আমার সাইট, কই চলে আসছে। হ্যাঁ, সাইট অলরেডি অ্যাডেড, সাইট অলরেডি অ্যাড হয়ে গেছে, ওকে। এবার দেখেন, এবার আমরা কিভাবে ক্রিয়েট করব দেখেন। আমার এখানে কিন্তু দুইটা আছে। হ্যাঁ, এই যে আরেকটা নিচে, এটা হলো আমার যে এখন যেটা অ্যাড করছি। আগে আমরা অ্যাড ট্যাগ ম্যানেজারটা আমরা কি করব, আমাদের সাইটের সাথে অ্যাড করে নেব। তো অ্যাড করা কমপ্লিট, এখন আমরা ক্রিয়েট করব। করার জন্য আমাদেরকে কি করতে হবে, এখানে চলে আসতে হবে, এসে আমরা কি আচ্ছা কি নিয়ে ক্রিয়েট করবো বলেন তো? কি নিয়ে করব? না না, কি নিয়ে করব সেটা বলেন। সার্ভিস, প্রোডাক্ট, আচ্ছা দাঁড়ান,
একটা দিয়ে দেখালে তো বুঝতে পারবেন। আপনি গুগলে এসে স্কেমা মার্কআপ জেনারেটর, হ্যাঁ, জেনারেটর লিখে সার্চ করবেন। এই যে টেকনিক্যাল এসইও নামে একটা ওয়েবসাইট আছে, এটাতে ক্লিক করবেন। এটা দিয়ে ভালো হয়, হ্যাঁ, আপনি আরও আছে নিচে, এগুলো দিয়ে করতে পারেন। টেকনিক্যাল এসইও নামে যেটা, ওটা দিয়ে ভালো হয়। এই যে আপনার স্কেমা জেনারেটর, হ্যাঁ, এখানে ক্লিক করবেন। ক্লাসটা অনেক বড় হয়ে যাচ্ছে, তো এখানে ক্লিক করবেন। করে আপনি কিসের জন্য করবেন? প্রোডাক্টের জন্য। প্রোডাক্ট পেয়ে যাবেন, হ্যাঁ। রেসিপি আছে, ভিডিও আছে, ওয়েবসাইট আছে, পার্সন আছে, অর্গানাইজেশন আছে, লোকাল বিজনেস আছে, জব পোস্টিং আছে, হাউ টু, এফএকিউ, হ্যাঁ, ইভেন্ট। কোনটার জন্য করবো? আমরা আর্টিকেলের জন্য করবো, ঠিক আছে। তো আর্টিকেলে ক্লিক করব। তো করার পরে আমার আর্টিকেলটার টাইপটা কি? ব্লগ পোস্টিং। এখানে ক্লিক করব। দেখেন আমরা এখানে যা যা ক্লিক করব, এখানে স্কেমা মার্কআপ মানে যে ইয়েটা, হ্যাঁ, কোডিংটা, ওটা কিন্তু ক্রিয়েট হয়ে যাচ্ছে। তারপরে ইউআরএলটা দিয়ে দেব, আমার ওয়েবসাইটের ইউআরএলটা দিয়ে দেব। জাস্ট ফলো করেন ভাই, দিয়ে দেব, হ্যাঁ। এখানে কিন্তু যাচ্ছে, হ্যাঁ, ক্রিয়েট হয়ে যাচ্ছে। হেডলাইন, হেডলাইনটা হলো আপনার কি হবে? আচ্ছা আমি দিয়ে দিচ্ছি একটা, মনে করেন পেস্ট SEO। বাংলাদেশ, হ্যাঁ, এটা হেডলাইন দিলাম, চলে আসলে উঠতেছে ইমেজ ইউআরএল, হ্যাঁ, মানে এটা রিলেটেড আমার ইমেজ, যদি আমার ইমেজ হয়, হ্যাঁ, আমি আমার ইমেজের ইউআরএলটা দিয়ে দিব। এবার ইমেজের ইউআরএলটা কীভাবে দিবেন আমি ওইটা দেখাচ্ছি। মানে গুগলে আমি একটা ইমেজ আমি আপনাদেরকে দেখাচ্ছি, হ্যাঁ। গুগল একটা ইমেজ, এই যে মনে করি এটা আমার ইমেজ ধরেন এটা আমার ইমেজ, হ্যাঁ, এটা আমার ইমেজ। এখান থেকে রাইট বাটনে ক্লিক করবেন মাউসের, করার পরে এই যে কফে কই আপনার লিঙ্ক কই, কফে লিঙ্ক অ্যাড্রেস, হ্যাঁ, এটাতে ক্লিক করবেন। করে মানে রাইট বাটনে ক্লিক করবেন, হ্যাঁ, করে আপনার কফে লিঙ্ক অ্যাড্রেস এখানে ক্লিক করবেন। করে এখানে এসে এখানে দিয়ে দিবেন, ঠিক আছে। হ্যাঁ, হ্যাঁ, মানে প্রোডাক্টের পিকটা দিবেন আর কি। আপনার যে প্রোডাক্ট হোক, সার্ভিস হোক, যেটাই হোক, একটা ইমেজ দিই না আমরা, একটা ইমেজ দিই না, থাম্বনেল দিই না, ওই থাম্বনেলটা দিয়ে ইউআরএলটা দিবেন আর কি, ঠিক আছে। তো এখানে একটা শর্ট ডিসক্রিপশন দিতে হবে, তো আমি একটা শর্ট ডিসক্রিপশন দিয়ে দিলাম। একটা শর্ট ডিসক্রিপশন আমি এখান থেকে দিয়ে দিচ্ছি, মনে করেন এটা আমরা সব এটা দিচ্ছি, হ্যাঁ, এটা দিচ্ছি। তারপর অথর হলো আমি মানে পার্সন দিচ্ছি, অথর, হ্যাঁ। অথর ইউআরএল এটা না দিলেও চলবে। পাবলিশার হলো পাবলিশার লোগো ইউআরএলটা হলো এটা, এই যে লোগো না, রাইট বাটনে ক্লিক করবেন, কপি লিঙ্ক অ্যাড্রেস, হ্যাঁ, এখানে ক্লিক করবেন, হ্যাঁ, কপি লিঙ্ক অ্যাড্রেস বা আপনার কপি ইমেজ, হ্যাঁ, ক্লিক করবেন। কপি ইমেজে ক্লিক করার পর এখানে দিয়ে দিবেন। কই, আচ্ছা আমরা তো কপি ইমেজ করি নাই, এখানে কপি লিঙ্ক অ্যাড্রেস এখানে দিয়ে দেবো, ঠিক আছে। এই যে একটা স্কেমা মার্কআপ অ্যাড হয়ে গেছে। তারপরে ডেট, পাবলিশের ডেট, হ্যাঁ, আমি এই কন্টেন্টটা কখন পাবলিশ করছি এটা একটা ডেট চাইছে। এগুলো সবচেয়ে স্কেমা মার্কআপ আপনার ওগুলো জাস্ট প্রোডাক্টের জন্য করবেন, বুঝছেন। ই কমার্স ওয়েবসাইটের আপনার যে প্রোডাক্টগুলো আছে না, ওইগুলোর জন্য করা হয় বেশিরভাগ, তো ওগুলোর জন্য করবেন। তো ওই প্রোডাক্টটা পাবলিশ হয়েছে কখন, হ্যাঁ, এটা দিবেন। এগুলো দিয়ে মডিফাই মানে ওই পোস্টটা পাবলিশ করার পর কখন মডিফাই করছেন এগুলো দিবেন। দেওয়ার পরে আপনি এখানে এই যে এটা একটা স্কেমা আমার ক্রিয়েট হয়ে গেছে, হ্যাঁ। এখন এই লিঙ্কটা ঠিক আছে কিনা, ভ্যালিড কিনা এটা দেখার জন্য গুগলের উপর ক্লিক করব, টেস্টে ক্লিক করব। এই যে আপনার রিচ রেজাল্ট টেস্ট, এখানে ক্লিক করব।
তো এরকম আসবে, আসার পরে টেস্ট কোড এখানে ক্লিক করব। আমার এই কোডটা ঠিক আছে কিনা এটা ঠিক চেক করতেছি আর কি। দেখেন এটা ভ্যালিড, হ্যাঁ এই কোডটা ভ্যালিড। তো আমি এখান থেকে কপি করব, এখানে ক্লিক করব, কপি করে আমি এটাকে এবার কি করব, এটাকে এবার এখানে এসে আমার সাইটটা তো আমি অ্যাড করে নিয়েছি। এবার এখানের হেড সেকশনে যাই বসামো সব আমার ওয়ার্ডপ্রেস ওয়েবসাইটে চলে যাবে, কারণ এটার সাথে এটা আমি কানেক্ট করে দিছি। এখন এই যে অ্যাড এ নিউ ট্যাগ এখানে ক্লিক করব, ক্লিক করার পর এই যে এখানে একটা নাম দিয়ে দিব, হ্যাঁ দিয়ে আমরা এখানে ক্লিক করবো। হ্যাঁ এটার উপর ক্লিক করে নিচে চলে আসবো, এই যে কাস্টম HTML, হ্যাঁ আমরা কাস্টম ভাবে বসাবো, এটা দিব। দেওয়ার পরে ওই কোডটা আমরা এখানে দিয়ে দিব, ঠিক আছে। এখানে দিয়ে দেওয়ার পরে আমরা এখানে আর কিছু করব না, পরে আমরা যে নিচের এটাতে ক্লিক করব। নিচেরটাতে ক্লিক করার পর আপনার রেকর্ডটা দেখে নিন। করার পর আমরা এখান থেকে এই যে প্লাস অপশন আছে ডান পাশে, এখানে ক্লিক করবেন। ক্লিক করা এরকম আসবে, এখানে ক্লিক করবেন। করার পরে জাস্ট লিঙ্ক এখানে ক্লিক করো, আপনি যদি স্পেসিফিক কোনো লিঙ্কের জন্য করতে চান আর কি। তারপরে সাম লিঙ্ক ক্লিক এখানে আপনার দিবেন কিসের জন্য, আমার আপনার ফেজ ইউআরএল, হ্যাঁ আপনার কিসের জন্য এটা আপনি দিয়ে দিবেন। তো আমার এটা ফেজ ইউআরএল দিচ্ছি, কন্টেন্টটা আপনার কিসের ইকুয়াল এটা দিচ্ছি, দেওয়ার পরে এখানে দিয়ে দিচ্ছি। দেওয়ার পরে সেভে ক্লিক করলে আমার একটা স্কিমা মার্কআপ ক্রিয়েট হয়ে যাবে, বুঝছেন ভাই? ভাই তাড়াতাড়ি দেখাই দিচ্ছি না? এই যে দেখেন, দেখেন, হ্যাঁ জিটিএমে বসালে হচ্ছে, কারণ হ্যাঁ আমি এটা চাইলে আমি এদের এই যে এটা না দেখাইয়া আমি আপনার সহজভাবে আমি আপনাকে ওখানে গিয়ে হেড সেকশনে গিয়ে আপনি বসাবেন ওটা দেখাইতে পারতাম, কিন্তু ভাই ওখানে আপনি কয়টা প্রোডাক্টের জন্য হেড সেকশনে বসাবেন বলেন? আপনার তো হাজার হাজার প্রোডাক্ট, কয়টার জন্য বসাবেন? যদি আপনার কোনো একটা কোডিং এ সমস্যা হয় তাহলে পুরো সাইট ভেঙে যাবে। এই জন্য আমি ওটাকে একটু আলাদা করে ট্যাগ ম্যানেজারটা অ্যাড করে নিছি আগে। ট্যাগ ম্যানেজার থেকে আপনি করেন, যাই করেন ট্যাগ ম্যানেজার থেকে করেন, সমস্যা হলে ট্যাগ ম্যানেজার থেকে হবে, ওখানে আর কিছু হবে না। এই জন্য আমি এটাকে আলাদা করে নিছি। ভালো হয়েছে না ভাই? হ্যাঁ 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 অবশ্যই। আপনার এটা তো 20 বারের জন্য মনে করেন, আপনার এগুলা যদি কোনো প্রোডাক্ট, এমন প্রোডাক্ট আসলে লাগে না, হ্যাঁ ওগুলো করা ভালো, করলে আপনার গুগল হয় আর কি, হ্যাঁ স্কিমা মার্কআপ ক্রিয়েট করলে গুগল বুঝতে পারে আর কি, মানে গুগলের জন্য সহজ হয় যে আপনার এই প্রোডাক্টটা কিসের, হ্যাঁ কোন স্পেসিফিক কি মানে কোনটার জন্য এটা। যেমন আপনার দেখেন আমি বলি, মনে করেন কেউ একজন সার্চ করলো, হ্যাঁ ক্লিনিং সার্ভিস থেকে সার্চ করলো, বা আপনার গুগলের যে রোবট আছে না, রোবট ভাই রোবট আছে না, রোবট রোবট যখন আপনার ওয়েবসাইটে যাবে, যাওয়ার পরে সে আপনার যখন এই প্রোডাক্টটা দেখবে, সে বুঝতে পারবে না যে এই প্রোডাক্ট কিসের, মানে এই প্রোডাক্টটা কিসের, এটা কি কোনো এই ধরনের প্রোডাক্ট নাকি আপনার এটা কোনো ব্লগিং বা কি, হ্যাঁ মানে গুগলকে বোঝানোর জন্য আপনি যদি একটা আপনার প্রোডাক্ট সম্পর্কে প্রাইস ডিটেলস, হ্যাঁ রিভিউ, আপনার কন্টাক্ট ইনফো সবকিছু যদি দিয়ে দেন, তাহলে গুগল মনে করবে যে এটা ওই ধরনের একটা প্রোডাক্ট। গুগল মানে ক্লিয়ার হবে, মানে গুগলের রোবটটা ক্লিয়ার হবে, মানে আপনি যে স্কিমা মার্কআপটা ক্লিক মানে এটা আপনার আর্টিকেল নাকি কোনো প্রোডাক্ট, এই জিনিসটা গুগলের রোবটটা ক্লিয়ার হবে। এই জন্য স্কিমা মার্কআপটা ক্রিয়েট করা, এবং ইউজারদের কাছে যেমন এই যে এইভাবে শো করবে, একজন ইউজার ক্লিক করার অপরচুনিটি বেশি থাকে আর কি, এতটুকুই। ক্লিয়ার ভাই? গুগলের রোবট যখন আপনার ওয়েবসাইটে যাবে, ওই প্রোডাক্টটা কিসের ওই জিনিসটা বোঝার জন্যই স্কিমা মার্কআপটা ক্রিয়েট করে দিলে গুগলের রোবটটা বুঝতে পারে। তো বুঝার পরে যখন গুগলে এসে কোনো ইউজার সার্চ করবে, তখন গুগলের যে রোবট, ওই রোবটটা আপনার ওয়েবসাইটটা ফার্স্ট দেখা যাবে, বা আপনার ওয়েবসাইটটা সে বুঝতে পারছে, মানে সে বুঝতে পেরেছে যে এটা কিসের প্রোডাক্ট। তো ওই প্রোডাক্ট রিলেটেড কেউ সার্চ করলে আপনার প্রোডাক্টটা গুগল সামনের দিকে নিয়ে যাবে বা সামনে দেখাবে, বুঝতে পেরেছেন? এই আর কি। মাথার উপর দিয়ে যাচ্ছে ভাই, কন্টিনিউ করবো? হ্যাঁ হ্যাঁ ট্যাগ ম্যানেজার তো আপনার বলতে আপনার, হ্যাঁ আপনি ক্রিয়েট করে নিন, বা আপনার ক্লায়েন্টের ওয়েবসাইটটা
আমি বলি আপনার মনে করেন আপনার এখানে আপনার ক্লায়েন্টের ইয়াটা মানে ক্লায়েন্টের ওয়েবসাইটটা আপনি অ্যাড করতে পারবেন এবং আপনি যদি ট্যাগ ম্যানেজারটা যদি ক্রিয়েট করতে চান তখন তো ক্লায়েন্টের ইনফরমেশন লাগবে তাই না? তো ক্লায়েন্টের ইনফরমেশন দিয়ে আপনার ট্যাগ ম্যানেজারটা খুলবেন আর কি, খোলার পরে ওখানে ইয়ে করবেন, যেমন গুগল সার্চ কনসোল করছেন না এরকম আর কি। ঠিক আছে। হুম। অ্যাক্সেস। হ্যাঁ, অথবা আপনি মনে করেন তাকে বলবেন, হ্যাঁ? তাকে বলবেন যে, "তোমার ইনফরমেশনগুলো দাও, আমি তোমার জন্য একটা ট্যাগ ম্যানেজার অ্যাকাউন্ট খুলি।" বুঝতে পেরেছেন? এরকম আরকি, সমস্যা নাই। ওগুলা নিয়ে কোনো সমস্যা হবে না। আচ্ছা, তো সাইট ম্যাপ এই সম্পর্কে কেউ জানেন সাইট ম্যাপ? সাইট ম্যাপ কি? সাইট ম্যাপ হলো ক্লিনিং সার্ভিস লিখলাম। এই একটা ওয়েবসাইট পাইলাম। এই ওয়েবসাইটে কয়টা ক্যাটাগরি আছে, কয়টা পেজ আছে, কয়টা পোস্ট আছে, হ্যাঁ? এগুলো নিয়ে যদি আপনি একটা সাইট ম্যাপ ক্রিয়েট করে দেন তাহলে গুগলের রোবট যখন আসবে তখন গুগল রোবট বুঝতে পারবে, মানে সাইট ম্যাপগুলো ক্রিয়েট করার কারণে গুগল এটা বুঝতে পারবে। যেমন আপনি মনে করেন আপনি ঢাকা থেকে কুমিল্লা যাবেন, আপনি কিছুই চিনেন না, ঢাকা থেকে কুমিল্লা যাবেন এবং আপনার কাছে যদি একটা ম্যাপ থাকে তাহলে কি আপনি ম্যাপ দেখে দেখে কুমিল্লা যেতে পারবেন? আর আপনার যদি ম্যাপ না থাকে এবং আপনি যদি কুমিল্লাটা না চিনেন তাহলে আপনি কুমিল্লা কিভাবে যাবেন বলেন? আপনি তো ওখানে থেমে যাবেন তাই না? মানে যাওয়ার রাস্তাটা আপনি আপনার বাসা থেকে আপনার 2 কিলোমিটার 3 কিলোমিটার দূরে একটা বাজার আছে, ওই যে বাজারটা যে আছে ওই সম্পর্কে যদি না জানেন তা আপনি ওই রাস্তাটা যদি না থাকে, মানে রাস্তা যদি না থাকে তাহলে আপনি ওইখানে যাবেন কিভাবে, তাই না? এই সেম জিনিসটা হলো এমন, আমরা সাইট ম্যাপ ক্রিয়েট করে দেব যেটা গুগলের রোবট আসবে, ক্রল করবে, ঠিক আছে? আর আপনি সাইট ম্যাপ যদি ক্রিয়েট করে না দেন তাহলে গুগল আসবে কোথা থেকে? যদি আপনার একটা সাইট ম্যাপ ক্রিয়েট করা থাকে ওই একটা ওই সাইট ম্যাপে এসে, মানে মনে করেন এই যে যেমন হেলথ অ্যান্ড কেয়ার এটা নিয়ে যদি সাইট ম্যাপটা ক্রিয়েট করা থাকে অনলি, তাহলে মনে করেন গুগল এটার মধ্যে এসে ঘুরে চলে যাবে, আর যে কিছু আছে সেটা সম্পর্কে সে জানবে না, কারণ তাকে আপনি কোনো সাইট ম্যাপ ক্রিয়েট করে দেন নাই, সে কিভাবে জানবে? বুঝতে পেরেছেন? তো তার জন্য আমাদেরকে কি করতে হবে, এখন সাইট ম্যাপ ক্রিয়েট করা, এটা জন্য একটা গুড নিউজ আছে। এই সাইট ম্যাপটা আছে না, যখন আপনি র্যাঙ্ক ম্যাপটা ইনস্টল করবেন না ও আপনার ওয়েবসাইটে, ওই ওয়েবসাইট ইনস্টল করার সাথে সাথে আপনার সাইট ম্যাপটা ক্রিয়েট হয়ে যায়, বুঝছেন? আর ম্যানুয়ালে যদি করতে যান তাহলে আরেকটা দেখাই দিচ্ছি। এই ওয়েবসাইটটা আসলো, হুম, এই ওয়েবসাইটটা আসলো, কপি করলেন। এখন আমরা এই ওয়েবসাইটের জন্য সাইট ম্যাপ ক্রিয়েট করব। এখানে আমরা লিখব সাইট ম্যাপ, সাইট ম্যাপ জেনারেটর লিখে সার্চ করব। এই যে এই একটা ওয়েবসাইট চলে আসবে, এখানে ক্লিক করবেন, এখানে আপনার ওয়েবসাইটের ইউআরএলটা দিবেন, দেওয়ার পরে এই টুলস কি করবে, আপনার এই ওয়েবসাইটের ভিতরে কটা পোস্ট, কটা পাবলিক, মানে কয়টা ক্যাটাগরি, কয়টা পোস্ট আছে সব কিছু নিয়ে সে একটা সাইট ম্যাপ আপনাকে ক্রিয়েট করে দেবে। স্টার্টে ক্লিক করবেন, সে তার কার্যক্রম শুরু করে দিয়েছে, বুঝছেন? সে একটা সাইট ম্যাপ ক্রিয়েট করে দেবে আপনাকে অল্প সময়ের জন্য, জাস্ট অল্প সময় নেবে, নিয়ে একটা সাইট ম্যাপ সে ক্রিয়েট করে দেবে। এই যে দেখেন ভিউ সাইট ম্যাপ, এই যে দেখেন সে আপনাকে একটা সাইট ম্যাপ ক্রিয়েট করে দিছে, দেখছেন? অল্প সময় নিছে, নিয়ে আপনার এই যে একটা সাইট ম্যাপ ক্রিয়েট করে দিছে। তো করার পরে এই যে কোথায়, যাক তাহলে তো আলহামদুলিল্লাহ ভালো। হ্যাঁ দেখেন, এই যে এটা সাইট ম্যাপটা ক্রিয়েট হয়ে গেলে আপনি ডাউনলোড, এখানে ডাউনলোডে ক্লিক করবেন, হ্যাঁ? ডাউনলোড করলে একটা ফাইল হয়ে যাবে, ওই ফাইলটা নিয়ে ওই যে হেড সেকশন আছে না, বা আপনার ওই যে সি প্যানেলের পাবলিক HTML ওখানে গিয়ে ইয়ে করে দিলে হবে। যেহেতু আপনাদের ওয়ার্ডপ্রেস প্রায় অনেক মানুষে ইউজ করে, সো ওয়ার্ডপ্রেস নিয়ে টেনশন নাই, র্যাঙ্ক ম্যাথ ইনস্টল করবেন, আপনার সাইট ম্যাপ ক্রিয়েট হয়ে যাবে অটোমেটিক, আর কিছু করা লাগবে না, বুঝছেন? এবার সাইট ম্যাপটা আমরা চেক করব কিভাবে, এটা একটা ভালো কোশ্চেন না? কিভাবে চেক করব? কই আমার ওয়েবসাইটটা কই? এই যে এটা ওয়েবসাইট, হ্যাঁ,
এটা সাইট ম্যাপটা আমরা চেক করব। আচ্ছা এটা না, আমি আমারটা দিয়ে দেখাই। আমার সাইটটা কই, এই যে এটার সাইট ম্যাপটা দেখি, স্ল্যাশ সাইট ম্যাপ ডট এক্সএমএল, হ্যাঁ, এন্টার করবেন। দেখেন আমার সাইট ম্যাপ তিনটা, আমাদের নতুন সাইট তিনটা সাইট ম্যাপ ক্রিয়েট করে দিছে। কে করছে? আমি করি না। র্যাঙ্ক কে করছে? কে করছে বলেন তো? লেখায় আছে কে করছে, র্যাঙ্ক ম্যাপ করে দিছে। হ্যাঁ, সো টেনশন নাই, প্যারা নাই, বুঝছেন? সাইট ম্যাপটা ক্লিয়ার? এটা কি, কেন করব, কিভাবে করব, ক্লিয়ার? না না, র্যাঙ্ক ম্যাপ ইনস্টল করলে অটোমেটিক হয়ে যাবে। এই যে আরেকটা হচ্ছে আপনার মনে করেন রোবট ডট, আপনার রোবট ডট টিএক্সটি ফাইল, হ্যাঁ, এটা এই জিনিসটাও আপনার র্যাঙ্ক ম্যাথ ইনস্টল করার সাথে সাথে এটাও ক্রিয়েট হয়ে যাবে। বুঝতে পেরেছেন? এই দুইটা জিনিস, এই দুইটা জিনিস, এই যে এই দুইটা, যে হ্যাঁ এটার কাজটা দেখাচ্ছি। এই যে আমি আমার এই সাইট কই, আমার সাইটটা কই, এটা তো না, হ্যাঁ, তা আমি আমার এই সাইটের এটা চেক করবো। ওয়েট, এই যে দেখেন এই সাইটে রোবট ডট স্ল্যাশ রোবটস ডট টিএক্সটি, এন্টার। এটা রোবট ডট টিএক্সটি ফাইল ক্রিয়েট করা আছে অলরেডি। এটা কে করছে? র্যাঙ্ক ম্যাথ করে দিছে। এটা হলো কি দেখেন, গুগলের যে রোবট, গুগল বলেন বা আদার যে সার্চ ইঞ্জিন আছে, ওই সবগুলো রোবট যে আছে, একটা রোবট আছে না, ওই রোবটের একটা পারমিশন দিব আমি, বুঝছেন? একটা পারমিশন দিব যে দেখো তুমি এই যে ইউজার এজেন্ট স্টার দেওয়া, স্টার মানে কি, সকল রোবট, সেটা গুগলের হতে পারে, বাইদুর হতে পারে, হ্যাঁ, যে কোনো বিং-এর হতে পারে, স্টার দিয়ে বোঝাচ্ছে যে সকল মানে মানে পৃথিবীতে যত রোবট আছে সব ধরনের রোবটকে বোঝাচ্ছি আমি স্টার দিয়ে। ইউজার এজেন্ট স্টার, আপনার পরে ডিস অ্যালাউ। দেখো রোবটকে বললাম আর কি, দেখো তুমি আমার ওয়েবসাইটে আসবে, আসার পরে ডাব্লিউপি অ্যাডমিন এটাতে ঢুকতে পারবা না, তোমাকে আমি এটার পারমিশন দিই নাই, তুমি এটাতে যেতে পারবা না। তুমি কোথায় যেতে পারবা? এই যে আমি একটা সাইট ম্যাপ ক্রিয়েট করে দিছি, বা যে অ্যালাউ দিয়ে ক্লোন দিয়া, এই যে স্ল্যাশ দিয়া, এখানে যদি আপনার ফেস রাখেন, প্রোফাইল রাখেন, মানে সার্ভিস রাখেন, মানে ওই যে একটা ওয়েবসাইটের ভিতরে কতগুলো ক্যাটাগরি আছে না, যে যে ক্যাটাগরিতে সে ঢুকতে পারবে না, ডিসঅ্যালাউটা দিয়ে যদি ওখানে রাখেন, তাহলে সে ওইগুলোতে আর যেতে পারবে না, কারণ ওকে তো আপনি মনে করেন পারমিশন দিচ্ছেন না। হ্যাঁ, ওই রোবট, গুগলের রোবট বলেন, ওই রোবটকে আপনি পারমিশন দিচ্ছেন না। ডিসঅ্যালাউ মানে কি, এগুলো আপনি ডিসেবল করে রাখছেন, এগুলাতে আপনি তাকে অনুমতি দিচ্ছেন না। যেমন আমার ডাব্লিউপি অ্যাডমিন, এটা আমার একটা সিক্রেট বিষয় না, তো এটাতে আমি গুগলকে বলবো যে তুমি এখানে যাইও না, তাহলে আমি এটা দিব। প্লাস আমি যদি আপনার, আচ্ছা এটা আমি পুরো কপি করে নিই, কপি করে আমি নোটপ্যাড এই যে এখানে রাখলাম। হ্যাঁ, তো ডিসঅ্যালাউর পরে আমি আবার দিলাম, আবার মনে করেন এটা দিলাম, দিয়ে আমি এখানে দিলাম কি, আমি আমার একটা পোস্ট, যেমন আমি এটা, হ্যাঁ, এটা এই পোস্ট বা এতটুকু, হ্যাঁ, হ্যাঁ এটা এতটুকুই হবে, মনে করেন এটা কপি করে আমি এখানে দিয়ে বললাম যে তুমি আমার ওয়েবসাইটে আসবা, আমার ব্লগ অপশনে যেতে পারবা না,
WP অ্যাডমিনে যেতে পারবে না। বাকি অ্যালাউ আছে। তুমি যে পিএইচপি ফাইল যেগুলো আছে সাইট ম্যাপ ক্রিয়েট করে দিছি, তুমি ওখানে যাও। তোমার জন্য একটা সাইট ম্যাপ আমি ক্রিয়েট করে দিছি, মানে একটা রাস্তা আমি তোমার জন্য ক্রিয়েট করে দিছি, তুমি ওগুলাতে যাও, গিয়ে তুমি দেখতে পারো। হ্যাঁ, তুমি ক্রল করো, কিন্তু তোমার আমি এগুলাতে যাওয়ার জন্য পারমিশন দিই নাই। এই robot.txt ফাইল হলো এটাই। দেখ আপনি পারমিশন দিবেন না দিবেন না এরকম আর কি। তো র্যাঙ্ক ম্যাথ ইনস্টল করলে আপনার WP অ্যাডমিন অটোমেটিক থাকবে সিকিউর, আর বাকিটা সে দেখাবে, বুঝছেন? এবার আপনি আপনার ওয়েবসাইটে একটা কন্ট্যাক্ট পেজ আছে, ওটাকে ডিসঅ্যালাউ, ওটা ওখানে যেন গুগলের রোবট যেন না যায়। হ্যাঁ, আপনি এখানে ডিসঅ্যালাউ দিয়ে আপনি ওখানে ইয়ে করতে পারেন। হ্যাঁ, এই যে এইভাবে সেম এখানে ডিসঅ্যালাউ কন্ট্যাক্টটার ইয়েটা দিয়ে নামটা লিখে দিবেন, হয়ে যাবে। তারপরে এটাকে, এই ফাইলটাকে কন্ট্রোল এস ক্লিক করলে একটা ফাইল ক্রিয়েট হয়ে যাবে। হ্যাঁ, ডকুমেন্ট ক্রিয়েট হয়ে যাবে। ওই ফাইলটা আপনি ওই যে সি প্যানেলের পাবলিক HTML দিলে, মানে আদার্স যে সাইটগুলো আছে না, আদার্স যে সাইটগুলোর জন্য আপনি মানে যেমন প্লাগইনস তো আর সব জায়গায় থাকে না, তাই না? শুধু আপনার ওয়ার্ডপ্রেসে থাকে। তো আপনার আদার্স যে প্যানেলগুলো ওগুলোতে আপনার ম্যানুয়ালি সি প্যানেলে গিয়ে আপনি আপনার পাবলিক HTML নামের একটা অপশন থাকে, ওখানে গিয়ে এই ফাইলটা আপলোড করে দিলে হয়ে যাবে। ক্লিয়ার? এটা ক্লিয়ার? ওকে ভাই, আজকে তো সবাই আসেন, বুঝতেছি না সবাইকে মনোযোগ দিয়ে ক্লাস করতেছেন। হ্যাঁ, কি বলেন? নাহিদ ভাই কি বলছেন? আবার দেখলে বুঝতে পারবেন। আচ্ছা, দেখেন 11টা অলরেডি বেজে গেছে ভাই, আমার অবস্থা খারাপ হয়ে যাচ্ছে আমার। যাই হোক, বুঝাইতে পারছি কিনা এটা হলো কথা। বাকিটা আপনারা কতটুকু ইয়ে করছেন দেখেন। ক্যানোনিক্যাল ট্যাগ, ক্যানোনিক্যাল ট্যাগ এটা ডুপ্লিকেট কন্টেন্টের সময় ইউজ করা হয়, বুঝতে পেরেছেন? যেমন আপনার ই কমার্স ওয়েবসাইটে চলে যায়, একটা ইবে নামে একটা ই কমার্স ওয়েবসাইট আছে, চলে গেলাম। এটা সবচেয়ে বেশি ই কমার্স ওয়েবসাইটের ক্ষেত্রে ইউজ করা হয়। দেখবেন এখানে আপনার কয়েকটা ক্যাটাগরি আছে, অনেক ক্যাটাগরি আছে। হ্যাঁ, এখানে অনেকগুলো ক্যাটাগরি আছে। ফ্যাশনের মধ্যে আমি ওমেন ম্যান চলে যাই, যেহেতু আমি পুরুষ। তো যাওয়ার পরে দেখেন আমি এটাতে চলে যাই, এই যে দেখেন একটা প্রোডাক্টের উপর এই যে দেখেন ভাই, এখানে হয়তো নাই। এই যে আপনার একটা প্রোডাক্টের ভিতরে দেখবেন ব্ল্যাক থাকে, হ্যাঁ, ইয়েলো থাকে, হোয়াইট থাকে, আর থাকে না ভাই, অনেকগুলো থাকে না? থাকে থাকে হ্যাঁ, আপনার যেমন দেখেন এই ইমেজে ক্লিক করলে উপরে লিঙ্কটা চেঞ্জ হয়ে যাচ্ছে, এখানে ক্লিক করলেও চেঞ্জ হচ্ছে, এখানেও চেঞ্জ হচ্ছে। কিন্তু ভাই দেখেন, এটার কথা বাদ দিলাম, জাস্ট লিঙ্কটা একটু চেঞ্জ হচ্ছে, কিন্তু ডিসক্রিপশন বলেন, প্রাইস বলেন, সব কিছু এক এক থাকে না? কিছু প্রোডাক্ট এমন থাকে না বলেন তো, যে আপনার 3-4, হ্যাঁ হ্যাঁ, মানে কয়েকটা কালার থাকে কিন্তু ডিসক্রিপশন প্রাইস সব কিছু সেম থাকে, আছে না? ওই প্রোডাক্টগুলোর জন্যই আপনার ক্যানোনিক্যাল ট্যাগগুলো ইউজ করা হয়। যেমন আমি বলি, আমি আপনার, হ্যাঁ, আমি মনে করেন টি শার্ট ইন বাংলাদেশ এটা নিয়ে একটা কন্টেন্ট দিছি। এটা নিয়ে একটা ওয়ান পেজ কন্টেন্ট দিছি। টি শার্ট ইন বাংলাদেশ এটা নিয়ে আমি আরেকটা কন্টেন্ট দিছি, কিন্তু আমি ইউআরএলটা চেঞ্জ করে দিচ্ছি, হালকা একটু ইউআরএলটা চেঞ্জ করে দিচ্ছি। তখন গুগলের রোবট যখন আসে, যখন এই দুইটা পেজ সে ক্রল করার পরে, মানে যখন যে দেখে, ভিজিট করার পরে সে যখন দেখে যে তার দুইটাই সেম, এখন আমি কোনটা সার্চ ইঞ্জিনে ফার্স্টে রাখবো, মানে আমি কোনটা র্যাঙ্ক করব, আমি কোনটা ইন্ডেক্স করব, আমি কি এটা ইন্ডেক্স করব নাকি ওইটা ইন্ডেক্স করব, আমি বুঝতেছি না। মানে গুগলের রোবটটা একটু হয়ে যাচ্ছে, যে তোমার কোনটা অরিজিনাল, এটা অরিজিনাল না এটা অরিজিনাল, আমাকে বুঝাও। তখন আপনি কি করতে হবে, আপনাকে ক্যানোনিক্যাল ট্যাগ আপনাকে ক্রিয়েট করতে হবে। হ্যাঁ, মানে ক্যানোনিক্যাল ট্যাগ আপনাকে ইউজ করতে হবে, করে আপনি তাকে বুঝাতে হবে যে এটা আমার অরিজিনাল ফাইল। হ্যাঁ, এটা আমার অরিজিনাল ফাইল, এটা আপনার মনে করেন আমার অরিজিনাল ফাইল। তারপরে আপনার মনে করেন গুগল বুঝতে পারবে, হ্যাঁ, তাহলে তো আমি
ঠিক আছে, এবার সেটা কিভাবে দেখবেন আমি সোজা দেখাই দিচ্ছি, দাঁড়ান। আমি এখানে গেলাম, ভাই সবকিছু মাথাতে নেওয়ার দরকার নেই, হ্যাঁ, সব প্রবলেম পড়ে না ক্লায়েন্টের। তো দেখেন আমরা র্যাঙ্ক ম্যাথ ইনস্টল করছি, আমি আমার একটা পোস্টে চলে গেলাম, আমি এটা, হ্যাঁ, এই পোস্টের এডিটে ক্লিক করলাম। মনে করেন আমার এটা ডুপ্লিকেট দুইটা আছে, হ্যাঁ, দুইটা পোস্ট আছে এরকম। তো আমি নিচে চলে আসব, নিচে আসার পরে কই, এই যে এখানে নিচে চলে আসব, নিচে আসার পরে অ্যাডভান্স নামের একটা অপশন আছে, দেখেন তো অ্যাডভান্স নামের অপশনটা কোথায়। এই যে দেখছেন অ্যাডভান্স নামের একটা অপশন আছে। আসার পরে আপনার যে দুইটা পোস্ট আপনি যা লাস্টে আপনি যে দুইটা আপনি মনে করেন দুইটা ডুপ্লিকেট কোশ্চেন মানে ইয়ে আছে, হ্যাঁ, মানে সেম পোস্ট আছে দুইটা। এখন ওই দুইটার মধ্যে আপনি কোনটা অরিজিনাল সেটা আপনাকে গুগলকে দেখাইতে হলে ওই ইউআরএলটা নিয়ে, হ্যাঁ, ওই ইউআরএলটা নিয়ে, যেমন আমি আমার এই পোস্টটাকে অরিজিনালভাবে বোঝাচ্ছি, কিন্তু আমার এই ধরনের সেম আরেকটা আমার পোস্ট আছে, কিন্তু আমি এটাকে গুগলকে বলবো যে রোবটকে বলবো যে এটা আমার অরিজিনাল। তো আমি কি করব, এই পোস্টের ইউআরএলটা, এই পোস্টটা যে আমার ইউআরএলটা বানাইছি না আমি একটা ইউআরএল, এই যে আপনার এখানে একটা ইউআরএল আছে দেখবেন, ইয়েতে এই যে একটা ইউআরএল আছে, এই যে এটা, হ্যাঁ, এই ইউআরএলটা, এই পোস্টের যে ইউআরএলটা এখানে এনে এখানে ক্লিক করব, করার পরে এই যে ক্যানোনিক্যাল ট্যাগ এখানে দিয়ে দিব, হ্যাঁ, এখানে দিয়ে দেওয়ার পরে আমরা এখানটা সেভ করে দিব, করে দিলে তারপরে গুগল যখন আমার ওয়েবসাইটে আসবে এসে তখন সে দেখতে পাবে যে এটা তার মানে অরিজিনাল কন্টেন্ট আর ওটা ডুপ্লিকেট, মানে এটাকে এটা আমাকে পারমিশন দিয়েছে, এটা আমার অরিজিনাল, তুমি এটাকে সার্চ ইঞ্জিনে র্যাঙ্ক করো বা তুমি ইন্ডেক্স করো, বুঝছেন? তো আপনাদের জন্য সুখবর হলো ওয়ার্ডপ্রেস নিজেই ক্রিয়েট করে দেয়, হ্যাঁ, ওয়ার্ডপ্রেস নিজেই ক্রিয়েট করে দেয় অটোমেটিক, মানে প্লাগইনে র্যাঙ্ক ম্যাথ আপনাকে অটোমেটিক ক্রিয়েট করে দেয়, এটা ক্যানোনিক্যাল ট্যাগ আপনাকে ক্রিয়েট করতে হবে না, বুঝছেন? এটা ক্লিয়ার ভাই, এটা ক্লিয়ার? ক্যানোনিক্যাল ট্যাগ কেন করে? ডুপ্লিকেট মানে কন্টেন্ট থাকলে, হ্যাঁ, ডুপ্লিকেট কন্টেন্ট, এটা কোন সময় বেশি ইউজ হবে বলেন তো, কোন ধরনের কন্টেন্টের জন্য বেশি? হ্যাঁ, 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 ওই ধরনের সাইটে বেশি সমস্যাটা হয়। আর আপনার কোন, হুম, যেমন আহ, হ্যাঁ, যেমন আমি আমি এখানে একটু চেক করে নিই আছে কিনা, কন্ট্রোল অ্যাপ ক্যানোনিক্যাল, এই যে আছে, দেখছেন আছে, এই যে এই সাইটে কিন্তু ক্যানোনিক্যাল ট্যাগ ক্রিয়েট করা আছে, দেখছেন, এরকম চেক করতে পারবেন। কন্ট্রোল ইও দিবেন, যে কোনো সাইটে এসে কন্ট্রোল ইও দিবেন, এই যে কন্ট্রোল ইও দিবেন, দেওয়ার পরে কন্ট্রোল অ্যাপ দেবেন, আসার পরে ক্যানোনিক্যাল ট্যাগ লিখলে নিচে চলে আসবে যে সাইটে আছে কিনা, ঠিক আছে? এটাও আশা করি ক্লিয়ার হয়েছেন। রোবট 10টি একটি ফাইল ক্লিয়ার হয়েছে, হ্যাঁ, আর ক্রল অ্যান্ড ইরর রিডাইরেক্ট এটাও তো ক্লিয়ার হয়েছেন নাকি, হয়েছেন? রিডাইরেক্ট ক্লিয়ার হয়েছেন? লাস্টে যেটা আছে ক্রলিং, যে এটা, হ্যাঁ, রিডাইরেক্ট, এটা তো আমি দেখাইছি, প্রথমে দেখাই দিছি, ওই এর সাথে দেখাই দিছি, ওটা তো ক্লিয়ার হয়েছেন নাকি? তো আজকে বলেন ভাই, আমার একটু ফানি খাওয়ান ভাই, ফানি আছে?